তাকিয়ে রইল দুজনের যাওয়ার দিকে। আকাশে থালার ন্যায় পরিপূর্ণ চন্দ্র, পূর্ণিমার আলোয় চারদিক আলোকিত হয়ে রয়েছে। পুরো এলাকা লাল নীল হলুদ রঙের আলোয় ঝলমল করছে। আনায়াদের বাড়ি স্বর্গলে পরিপূর্ণ। আনার কক্ষ পুরো আধারে ছেয়ে আছে। ব্যালকনির দরজা খোলা থাকায় আলো প্রবেশ করছে রুমে। একটু আগে মেহেদি পড়া শেষ করে রুমে এসেছে আনায়া। ক্লান্ত শরীর, উদাস মন, শরীর ঝিমিয়ে আসতে চাইছে। এত এত আনন্দের মাঝেও কোথাও একটা চাপা কষ্ট রয়েই যাচ্ছে। আনায়া দীর্ঘশ্বাস ছাড়ল। মেয়েদের জীবন তো এটাই, যে বাড়িতে তারা জন্মের পর আদর যত্ন ভালোবাসায় হেসে খেলে বড় হয়েছে, সে বাড়ি একদিন তাদের ছেড়ে চলে যেতে হবে। 3 অক্ষরের একটা শব্দ, ব্যাস বদলে যায় মেয়েদের জীবন, তাদের পরিচয়, তাদের বাসস্থান। একটা মানুষের সাথে সারা জীবন থাকার জন্য, তার সাথে রঙিন স্বপ্ন বোনার জন্য পরিবার থেকে দূরে যেতে হয়। আনার গলায় কান্নারা গলা পাকিয়ে আছে। খানিক বাদে বাদে বেরিয়ে আসতে চাইছে। আনায়া অনেক কষ্টে এতক্ষণ সবার সামনে নিজেকে সামলে রেখেছে, কিন্তু রুমে এসে শেষ পর্যন্ত আর নিজেকে আটকাতে পারল না। ঝরঝর করে কেঁদে ফেলল। চোখ দিয়ে অঝোর ধারায় পানি গড়িয়ে পড়েছে। আনায়া খানিক সময় নিল, নিজেকে হালকা করা প্রয়োজন। কান্না করতে করতে হিচকি উঠে গেছে। কান্না থামিয়ে কাপড় নিয়ে ছুটল ওয়াশরুমে। ড্রেস চেঞ্জ করা দরকার। ড্রেস চেঞ্জ করে মুখে পানির ছিটা দিয়ে বেরিয়ে এলো। এখন অনেকটা হালকা লাগছে। আয়নার সামনে যে বসলো, চুলগুলো জট বেঁধে আছে। ধীরে ধীরে জট ছাড়ানো শেষ করলো। এমন সময় ব্যালকনিতে ধূপ করে কিছু পড়ার শব্দ হলো। স্তম্ভ রজনীতে এমন বিকট শব্দে আনায়া খানিকটা ভরকে গেল। ভেতু পায়ে এগিয়ে গেল ব্যালকনিতে। উকি দিয়ে দেখলো মানব ছায়া। ওই ব্যালকনিতে এত রাতের বেলা মানুষ আসবে কোথা থেকে? আনায়া কাপা কাপা স্বরে শুধালো, কে কে ওখানে? ছায়া মানব হুট করে পিছন ফিরে আনায়ার হাত ধরে টান দিল। আনায়া ছিটকে যে সামনের মানুষটার বুকে পড়ল। ফট করে চোখ তুলে তাকালো সামনের মানুষটার দিকে। আনায়ার চোখ সেখানে আটকে গেল। কালো টি শার্ট, কালো জিন্স পরিহিত এমপি সাহেবের সুদর্শন মুখশ্রী। অপরদিকে অর্ণব আটকে গেছে মায়াবতীর ঝিল সম আখিতে। মায়াবতীর সর্বনাশা আখিদয়। কোন এক ক্লান্ত বিকেলে এই চোখের মায়াই তো পড়েছিল। বছরের পর বছর কেটেছে, ওর মায়াবতীর মায়ের ঘোর কাটেনি। আনা স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল, আপনি? আমি ছাড়া অন্য কারো সাধ্য আছে এত রাতে আমার বউ রুমে ঢোকার? হুট করে এই সময়? মায়াবতীকে দেখতে ইচ্ছে করছিল। আনা অর্ণবের গলা জড়িয়ে ধরে বলল, তাই বলে এত রাতে? প্রেমিক পুরুষদের কাছে রাত দিন ম্যাটার করে না, ম্যাটার করে প্রেয়সীকে দেখার আকুলতা। কালকে থেকে তো সব সময় চোখের সামনেই পাবেন। কালকের পরেরটা পরে দেখা যাবে, এখন চুপ করে আমায় দেখার সুযোগ দাও তো। আনে আর কোনো কথা বলল না। বলবে না কথা বজ্জাত লোকটার সাথে? ওকে দেখবে আরও কথা বললেই দোষ। অর্ণব আচমকা প্রশ্ন করে বসল। কান্না করছো? আনে হত চকিয়ে গেল। অর্ণব বুঝলো কিভাবে? কই না তো। অর্ণব হাসলো। মেয়েটার কাছ থেকে লুকাতে চাইছে, কিন্তু সে কি জানে সে গোটা মানুষটা অর্ণব শিকদারের নক্ষত্রপর্ণে? জানে না। আমার থেকে লুকানো এত সহজ না মায়াবতী। এখন বলো কেন কান্না করছো? আনা মৃদু স্বরে বলল, কালকের পর থেকে তো আমি আর আমার পরিবারের সাথে থাকতে পারবো না। যখন খুশি তাদের ছুঁতে পারবো না। প্রতিদিন আম্মুর বকা শোনা হবে না, আব্বুর আদর মাখা ডাক, বড় ভাইয়ের ভালোবাসা, ছোট ভাইয়ের সাথে খুনসুটি কোনোটাই হবে না। সেগুলো ভেবেই আর কি। অর্ণব আনায়ার মাথাটা নিজের বুকে চেপে ধরল। মাথায় হাত বলিয়ে দিতে দিতে কোমল কণ্ঠে বলল, ধুর বোকামে, তোমার যখন ইচ্ছা হবে তুমি আমায় বলবে, আমি তোমাকে নিয়ে যাব। যখন ওদের মিস করবে তখন টুপ করে তুমি আর আমি চলে আসবো ওদের চালাতে। কেমন হবে বলো? আনায়ার মন কিছুটা হালকা হলো। জীবন সঙ্গী বুঝদার হলে জীবন সুন্দর। আনায়া মুখ তেলে অর্ণবের দিকে সন্দিহান চোখে তাকিয়ে শুধালো, সত্যি করে বলুন তো, হুট করে টপ করার কারণটা কি? কোন মতলবে এসেছেন শুনি? অর্ণব দাঁত কেলিয়ে হাসলো। আনায়ার মাথায় টোকা দিয়ে বলল, গুড, এই না হলে এমপি অর্ণব শিকদারের বউ। আনায়া চোখ ছোট ছোট করে অর্ণবের দিকে তাকালো। অর্ণব পকেট থেকে একটা প্যাকেট বের করলো। প্যাকেটের ভিতর হলুদ। অর্ণব এক হাতে হলুদ মাখিয়ে নিয়ে বলল, সবাই আমার বউকে হলুদ লাগিয়েছে, আর আমার বউকে আমি হলুদ লাগাবো না সেটা কখনো হয় না। কখনোই না, তাই চলে এসেছি। অর্ণব আলতো হাতে আনায়ার গালে হলুদ লাগিয়ে দিল।
আনায়া তাকিয়ে পাগল লোকের পাগলামো দেখছে। এই রাতের বেলা উনি এসেছে হলুদ লাগাতে, ভাবা চাই। আমি লাগবে না। আনায়া অবুঝের মতো ঠোঁট উল্টো বলল, আমার কাছে তো হলুদ নেই। কে বললো নেই? এই যে। কথাটা বলে অর্ণব আনায়ার গালের সাথে নিজের গাল ঘষে দিল। অর্ণবের গালের খোঁচা খোঁচা দাড়ি আনায়ার গালে বিধলে আনার শিউরে উঠল। খামচে ধরল অর্ণবের বুকের কাস্টার টি শার্ট। অর্ণব গালে হাত রেখে জিজ্ঞেস করলো, লেগেছে? বেশি ব্যথা পেয়েছো? আনায় মাথা নেড়ে না বোঝালো। অর্ণব আনায়ের কান্দে মুচকে হাসলো। লাজুক বউ তার। অর্ণব আনায়ের হাত দু হাত মেলে ধরল। মেহেদির ডিজাইনের মাঝে নিজের নাম খুঁজছে, অবশেষে পেয়েও গেল। হাতের তালুতে পেঁচিয়ে ডিজাইন করে অর্ণবের নাম লেখা। মেহেদির কোণ নিয়ে এসো। কেন? কাজ আছে, যাও। আনায় রুম থেকে মেহেদি নিয়ে অর্ণবের হাতে দিল। অর্ণব কিছুক্ষণ মেহেদির কোণ নেড়ে চেড়ে দেখল, অতঃপর এক কোণে ছোট করে নিজের নাম লিখে দিল। আনায়া বলল, আপনার নাম বড় করে লেখা আছে তো। আনায়া মনে মনে বলল, যার অস্তিত্ব জুড়ে আপনি, সেখানে আলাদা করে অস্তিত্বের প্রয়োজন নেই। আনায় মাথা নিচু করে রেখেছে। লজ্জায় গাল লাল হয়ে আছে মেয়েটার। অর্ণব থুতনিতে হাত রেখে আনায়ের মুখটা ওপরে তুলল, উষ্ঠ ছুঁয়ে দিল আনায়ের ললাটে। আরো কিছুক্ষণ সময় তাকিয়ে রইল। আনায় মৃদু স্বরে জিজ্ঞেস করলো, আপনি বাসায় যাবেন না? যেতে ইচ্ছে করছে না, রেখে দিবে? আনায় চুপ রইল। অর্ণব ফের বলল, তোমার মনের এক কোণে সযত্নে রেখে দিবে আমার মায়াবতী। বিশ্বাস করো, তোমায় একটুও জ্বালাবো না। চুপ করে এক কোণে ঘাপটি মেরে থাকবো। রাখবে আমায়? আনা একটু সময় নিয়ে ভাবলো। অর্ণবের খানিকটা কাছে এগিয়ে গিয়ে চোখে চোখ রেখে বলল, রেখে দিলাম, থেকে যান। রয়ে যাব মৃত্যুকাল। দুজনের মাঝে নীরবতা। চোখে চোখে কথা বিনিময় হচ্ছে দুজনের। অর্ণব ঝুঁকে এলো আনায়ার দিকে, ফিসফিস করে বলল, এখন যাচ্ছি, তবে কালকের জন্য তৈরি থেকো। অর্ণব শিকদারের ধৈর্য কিন্তু বড্ড কম। আনায় লাজুক হাসলো, লজ্জায় মাথা নামিয়ে ফেললো। অর্ণব উচ্চ শব্দে হেসে দিল, অতঃপর প্রস্থান করলো সেখান থেকে। আনায় উদাস মনে আকাশ পানে তাকিয়ে আছে, ঘুম আসছে না। আচমকা দরজায় টোকা পড়লো। আনায় ভাবলো এত রাতে কে এলো। দরজা খুলে দেখলো সামনে আবির দাঁড়িয়ে আছে। তুমি এত রাতে? কোনো দরকার ভাইয়া? ঘুরতে যাবি? এই রাতের বেলা? হ্যাঁ, আগে যেমন তুই আমি রাতে ঘুরতে যেতাম তেমন। চল যাই। চলো। আবির হাত বাড়িয়ে দিল। আনা আবিরের হাতে হাত রাখলো। সে ছোটবেলার অনুভূতি। দুই ভাই বোন হাতে হাত রেখে চলল ঘুরতে। রাতের নিস্তম্ভ শহর, পুরো এলাকা ঝলমল করছে। আনা আশেপাশে তাকিয়ে দেখছে। আবির তাকিয়ে আছে ওর আদরের ছোট বোনটার দিকে। দেখতে দেখতে বোনটা যে কখন বড় হয়ে গেল আবির যেন খেয়ালই করেনি। কালো মনে হয়েছে ওর বাচ্চা বোনটা। আজ বাদে কাল যার বিয়ে। আবির মৃদু কণ্ঠে শুধালো, এত তাড়াতাড়ি বড় কেন হলি বনু? ছোট থেকে গেলে তো আরো ভালো হতো। আরো কটা দিন খুনসুটিতে কাটিয়ে দিতাম, আলতো করে আগলে রাখতাম বুকের মাঝে। কেন এত তাড়াতাড়ি বড় হলি? আনা আবির কথা স্পষ্ট শুনতে না পেয়ে জিজ্ঞেস করলো। কিছু বললে? আবির খেয়াল করে দেখলো আনায়ের মুখ ভার হয়ে আছে, তাই ওকে রাগাতে বলল, বললাম তোর বিয়েটা হয়ে গেলে তোর রুম তো ফাঁকা হয়ে যাবে। তোর রুমকে আমি আমার স্টাডি রুম বানাবো। ভালো হবে না বল? তোমার সাহস তো কম না। ফাইনালি আমাদের বাড়িটা পেতনি মুক্ত হবে। আমার তো এখনই আনন্দে নাচতে ইচ্ছে করছে। নাচতে থাকো। কোন গানে নাচবে? রোমান্টিক নাকি আইটেম সঙ্গে? যেটা তুই বলিস। দাঁড়াও, চালাচ্ছি তোমার গান। আনায়া রাস্তার পাশ থেকে ইটের টুকরো তুলে নিয়ে তাড়া করলো আবিরকে। আবির ইচ্ছে করে আস্তে আস্তে দৌড়াচ্ছে। আনা আবিরের ছুঁই দূরত্বে। আবির ওকে ভেঙিয়ে বলল, পারে না। একবার তোমায় হাতের কাছে পাই, তারপর দেখাচ্ছি মজা। দাঁড়াও। দুজন দৌড়াতে দৌড়াতে অনেকটা দূর চলে এসেছে। আবির হাঁপিয়ে রাস্তার পাশে বসে পড়ল। আনায়া ধপ করেও ওর পাশে বসে পড়ল। হাতে থাকে ইটের টুকরো ফেলে দিল। আবির হাঁপানো কণ্ঠে বলল, আর দৌড়াতে পারবো না, হাঁপিয়ে গেছি। এই আমিও। দুজন দুজনের দিকে তাকিয়ে হেসে দিল। আনায়ারা আবিরের কাঁধে মাথা দিয়ে হেলান দিল। মলিল কণ্ঠে বলল, আমি তোমায় অনেক মিস করবো ভাইয়া। কথাটা বলতে বলতে ঝরঝর করে কেঁদে দিল আনায়া। আবির বোনের গালে হাত রেখে চোখের পানি মুছিয়ে দিল। গালে হাত রেখে বলল, কাঁদছিস কেন বোকা মেয়ে? তুই কি ভেবেছিস এত সহজে তোকে জ্বালানো ছেড়ে দেব? আমি 2 দিন পর পর তোর শ্বশুর বাড়ি চলে যাব তোকে জ্বালাতে। নো টেনশন।
আনায়া ফিক করে হেসে দিল। হেসে দিয়ে বলল, তুমি আর শুধরালে না না? আবির উঠে দাঁড়ালো। আনায়ার হাত টেনে ওকে দাঁড় করালো। চল বাড়ি যাই, অনেক রাত হয়েছে। দুই ভাই বোন হাতে হাত ধরে বাড়ির দিকে হাঁটা দিল। পৃথিবীতে সবচেয়ে নিঃস্বার্থ সম্পর্ক বুঝি ভাই বোনের, এই তাড়াতাড়ি মারামারি করবে, আবার এই মুহূর্তে ব্যবধানে সব ভুলে গিয়ে এক অপরের দুঃখের সঙ্গী হবে। নীরব রাত্রি সাক্ষী হয়ে রইল দুই ভাই বোনের খুনসুটিময় মুহূর্তের। কোলাহলে পরিপূর্ণ পরিবেশ, বিয়ে বাড়ি বলে কথা, সবাই ছোটাছুটি করছে এদিক সেদিক। মেয়ে পক্ষের বাড়ি ব্যস্ততা তো থাকবেই, একটু পরে বরপক্ষ চলে আসবে। সবাই আয়োজনে ব্যস্ত, বাচ্চারা দৌড়াদৌড়ি করে খেলা করছে, মেয়েরা ব্যস্ত সাজাই আর ছেলেরা ব্যস্ত কাজে। আনায়াকে ওর ঘরে সাজানো হচ্ছে। ব্রাইডাল সাজ, লাল টুকটুকে রঙের লেহেঙ্গা, দুহাত ভর্তি চুড়ি, গা ভর্তি ভারী ভারী গহনা, সব মিলিয়ে পুরো পুতুল পুতুল লাগছে। আনায়া রুমে মিহি আর প্রিয়া আসছে। দুজন আয়নার সামনে দাঁড়িয়ে। মিহি কাজল পড়ছে তো প্রিয়া লিপস্টিক। মিহি প্রিয়াকে ধাক্কা দিয়ে বলল, প্রিয়ার বাচ্চা, সর না, আমাকে কাজল লাগাতে দে, তারপর তুই লিপস্টিক পর। তুই পরে কাজল পর, আমি আগে লিপস্টিক পরে নি। কেউ কাউকে ছাড় দিতে রাজি নয়। দুজন আয়নার সামনে এক প্রকার যুদ্ধ করে চলেছে। অর্ষা বসে আছে আনায়ার পাশে। আনায়া অনেক বলেও ওকে সাজাতে পারেনি। ওর কথাও বেশি সাজবে না, যতটুকু আছে এতটুকুই ব্যাস। এর মাঝে নিচ থেকে শোনা গেল বর এসেছে, বর এসেছে। মিহার প্রিয়া ছুটল সেদিকে। অর্ষা বসে রইল। ওকে বসতে থাকে দেখে আনায়া বলল, তুই বসে আছিস কেন? তুইও যা। না রে, ভালো লাগছে না। তোর কি হয়েছে বলবি আমায়? ইদানিং কেমন অদ্ভুত ব্যবহার করছিস, সারাদিন মনমরা হয়ে থাকিস, আগের মতো বাসায়ও আসিস না। আমায় বল না কি হয়েছে। অর্ষা ঢোক গিলল। আনায়াকে এই মুহূর্তে কিছুতেই সত্যিটা বলা যাবে না। আরে তুই একটু বেশিই ভাবছিস, জ্বরের কারণে এখন কিছুই ভালো লাগে না, তুই এটা নিয়ে বেশি ভাবিস না। গেটে বেঁধেছে তুমুল ঝগড়া মিহি আর অর্ণবের কাজিন জারিফের মধ্যে। জারিফ ওদের ডিমান্ড মানবে না তো মিহু গেট ছাড়বে না। দুপক্ষের তুমুল ঝগড়া যাকে বলে। অবশেষে ওদের ঝগড়া থামাতে আগমন হলো আবিরের। বেচারা এতক্ষণ খাবারের দিকটাই ছিল, রান্না ঠিকঠাক হচ্ছে কিনা সেটা দেখছিল। একটু আগেই ফ্রেশ হতে গিয়েছে, এসে দেখে এখানে ছোটখাটো যুদ্ধ বেঁধে গেছে। আবির সমাধান করে দিল। গেটের ঝামেলা চুকলো, বরপক্ষ ভিতরে ঢুকলো। অর্ণব সেই কখন থেকে ওদের আগ্রহে বসে আছে, কিন্তু ওর অপেক্ষা যেন শেষ হওয়ার নামই নিচ্ছে না। পাশে বসে আবিরকে ফিসফিস করে বলল, তোর বোন কোথায়? এখনো আসছে না কেন? এতদিন আমায় অপেক্ষা করিয়েও শান্তি হয়নি, আজও সে অপেক্ষাই করাচ্ছে। আরে বেটা আরে বেটা এত উতলা হচ্ছিস কেন? তোর বউ তো কেউ নিয়ে যাচ্ছে না, সবুর কর, সবুরে মেওয়া ফলে। আমার মেওয়ার দরকার নেই, আপাতত বউ হলেই চলবে। আবির অর্ণবের বাহুতে চাপড় দিয়ে বলল, শালা, আমি তোর বউয়ের বড় ভাই হই, সেটা ভুলে খেয়েছিস? আমি তোর শালা না, তুই আমার শালা। আবির বিড়বিড় করে বলল। কে কার শালা সেটা দেখা যাবে। একটু পরেই আনিয়াকে নিয়ে আসা হলো। লাল রঙের মোড়া রমণী। অর্ণবের চোখ তার মায়াবিতেই আটকে গেল। মন্ত্রমুগ্ধের ন্যায় চেয়ে রইল তার শখের নারীর পানে। লাল অন্যায় ঢাকা মুখশ্রী দেখার জন্য অর্ণবের তর্স হয়েছে না। ইচ্ছে করছে সব নিয়ম কানুন বাদ দিয়ে সবাইকে সরিয়ে ও শুধু ওর মায়াবীতির দিকে তাকিয়ে থাকো। এই মেয়েটার মাঝে আলাদা এক আকর্ষণ রয়েছে। না হয় অর্ণব কেন ওর আশেপাশে গেলে নিজেকে হারিয়ে ফেলে। আনায়াকে এনে অপর পাশে বসানো হলো। দুজনের মাঝে ফুলের পর্দা। আনায়া ঘোমটার আড়াল থেকে অর্ণবের দিকে তাকালো। মানুষটাকে নিজের দিকে এভাবে বেহার মতো তাকিয়ে থাকতে দেখে লজ্জা পেল। এর লোক কি এই জীবনও শুধরাবে না? মন বলে না। আনায়া অর্ণবের পূর্বের শরীয়ত মোতাবেক বিয়ে হলেও আজকে আবার বিয়ে পড়ানো হচ্ছে। আনায়াকে আজকে কবুল বললে বেশি সময় নেয়নি। অর্ণব তো ফটাফট বলে দিয়েছে। ওর কবুল বলার ধরন দেখে মনে হচ্ছে বেচারা ট্রেন ছুটে যাচ্ছে। এক দফা হাসাহাসি হলো এটা নিয়ে। আনায়া তো লজ্জায় মাথা কাটা যাওয়ার মতো অবস্থা। সেদিন বাড়ির সবাই ছিল, কিন্তু আজ সবার সামনে বেলাজ লোকটা ওর মান সম্মান রাখলো না। কোন দুঃখে যে আনার কপালে এমন বেলাজ লোক জুটলো। এরপর রেজিস্ট্রির পালা। দুজন রেজিস্ট্রি পেপারে সাইন করে দিল। অন্য ফুলের পর্দা সরিয়ে এগিয়ে গেলে ওর মায়াবতীর পানে আলতো হাতে ঘোমটা তুলল। কয়েক সেকেন্ড থ মেরে সেভাবেই তাকিয়ে রইল। ওর চোখ যেন সরাতেই চাচ্ছে না। আনা এক পলক তাকিয়ে চোখ নামিয়ে নিয়েছে। অর্ণব শুষ্ক ঠোঁটের স্পর্শে এঁকে দিল তার মায়াবতীর ললাটে। অতপর সরে এলো। মিহি গেছে আয়না আনতে। বাড়ি থেকে বেরিয়ে বাগানের দিকে আসতে নিলে পায়ে মোচড় লাগলো। বেচারি আশেপাশে ধরার মতো কিছু না পেয়ে
পড়ে যেতে নিল। ভয়ে চোখ বন্ধ করে নিল। মনে মনে ভাবছে, এ বুঝি স্বাদের কোমরটা গেল। বিড়বিড় করে বলল, মিহি, তোর কোমরটা বোধ হয় গেল রে। আম্মু তোমার মেয়ের আর বিয়ে হবে না। তোমার কোমর ভাঙা মেয়েকে কেউ বিয়ে করবে না আম্মু। ঘড়ির কাঁটা গড়ালো। শরীরে কোনো আঘাতের অস্তিত্ব টের না পেয়ে মিহি পিট পিট করে চোখ মেলে তাকালো। চোখের সামনে জারিফের মুখশ্রী ভেসে উঠল। মিহি ব্যাক্কেলের মতো তাকিয়ে রইল জারিফের দিকে। জারিফ মেয়েকে ঠিক মতো দাঁড় করিয়ে দিল। এই যে ম্যাডাম, শুধু গলাবাজি করতে জানলেই হবে? নিজেকে ব্যালেন্স করাটাও তো জানতে হবে নাকি? থেমে ভালো করে তাকালো মিহির দিকে, অতবার বলল, যেই বেরি হয় উড়ে যেতে 2 মিনিট সময় লাগবে না। মানুষ এইটুকু হিল পড়েছে দ্বিগুণ। বলি কি, সামলাতে না পারলে পরে লাভ কি বলো? মিহি এতক্ষণ চুপ থাকলেও আর সহ্য হলো না। তেজি কণ্ঠে বলল, আমি উড়ে গেলে আপনার কি? আপনাকে কেউ বলেছে আমাকে ধরতে? বলা লাগবে কেন? চোখের সামনে সুন্দর রমণী বেয়ান সাহেবা এইভাবে পড়ে যে কোমর ভাঙবে, সেটা তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে পারি না। জিম করে বডি বানিয়ে কি লাভ বলো, যদি সুন্দরী বেয়ানদের পড়ে যাওয়ার থেকে আটকাতেই না পারি? ফ্লার্ট করছেন? খুশ, প্রশংসা করছি। এমনিতে আমার আবার দয়ার শরীর। দয়া না ছাই। এই সরুন তো সামনে থেকে। মিহি চলে যেতে নিলে জারিফ পিছন থেকে ডেকে বলল, সামলে যেও বেয়ান সাহেবা। আমার গায়ে পড়ছো ভালো কথা, অন্য কারো গায়ে যেন না পড়ো। মিহি জিভে বের করে ভেঙে দিল। ওর ভেঙানো দেখে জারিফ হেসে দিয়ে বলল, বাচ্চা মেয়ে। অর্ষা এক্ষণে দাঁড়িয়ে আছে। ওর থেকে কিছুটা দূরে আবির বসা, পরনে কালো রঙের পাঞ্জাবি, হাতা কোনোই পর্যন্ত গোটানো। ছেলেটাকে কালো রঙের বড্ড সুন্দর লাগে। অর্ষার ইচ্ছে করে শুধুই তাকিয়ে থাকতে। এই যে এখনো যেমন তাকিয়ে আছে, ও জানে মানুষটা ওর হবে না, তাও কেন যেন মানতে পারে না। কিন্তু অপ্রাণ চেষ্টা করছে মানুষটাকে ভুলে যাওয়ার। মনে মনে এক প্রকার প্রতিজ্ঞা করলো, আনায়ার শাশুড়ি বাড়ি যাওয়ার পর ও আর এই বাড়ি আসবে না। না মানুষটা তুই দেখবে, আর না মায়া বাড়বে। আবিরের পাশে এসে অহনা বসলো। অর্ষা ওদের থেকে চোখ ফিরিয়ে নিল, বিড়বিড় করে বলল, আবির ভাই, আপনি যে আমার না সেটা আমি বুঝি, কিন্তু আমার মন যে বোঝে না। তাপস এক পাশে দাঁড়িয়ে ফোনে কথা বলছিল। পায়ের সামনে ছোট একটা ইটের টুকরো পড়ে থাকতে দেখে কি মনে করে সেটাই লাথি দিল। ইটের টুকরোটা যে পড়ল সোজা অর্ষা পায়ের ওপর। তাপস খেয়াল করে জিভ কামড় দিল। নিঘাত মেয়েটা এখন ওর সাথে ঝগড়া শুরু করে দিবে। তাপস কল কেটে নিজেকে তৈরি করলো অর্ষার ঝাড়ি খাওয়ার জন্য। এগিয়ে এসে মুখটা কাঁচুমচু করে বলল, সরি, আমি খেয়াল করিনি। আপনি ব্যথা পেয়েছেন? অর্ষা মলিন কণ্ঠে বলল, ইটস ওকে, সমস্যা নেই, ব্যথা লাগেনি। অর্ষার নমনীয় কণ্ঠে তাপস অবাক হলো। এর আগে মেয়েটাকে এত শান্ত স্বরে কথা বলতে শোনেনি। তাপস খেয়াল করে দেখলো অর্ষার পায়ের যেখানটায় ইটের টুকরোটা পড়েছে সেখানে খানিকটা লালচে বর্ণ ধারণ করেছে। কিন্তু মেয়েটা বলছে ব্যথা লাগেনি। এমনি সময় তো পায়ে ব্যথা দিয়ে ঝগড়া লাগে, আজকে কি হলো যে ব্যথা পেয়েও এত চুপ? তাপস ভাবলো হয়তো বেস্ট ফ্রেন্ডের বিয়ে হয়ে যাচ্ছে, তাই মন খারাপ। আপনার কি মন খারাপ মিস? তেমন কিছু না। মন খারাপ করবেন না। আপনার ফ্রেন্ড তো আর বেশি দূরে যাচ্ছে না। যখন ইচ্ছে হবে দেখতে চলে যাবেন, কেমন? তাপসের কথা শুনে অর্ষা হাসলো। হাসি বজায় রেখেই সেখান থেকে প্রস্থান করলো। অন্যবার আনায়ার মাঝে আয়না ধরে রেখেছে মিহি আর প্রিয়া। দুজনের মাঝে উচ্ছ্বাসের শেষ নেই। অন্যবানায় আয়নার একে অপরের দিকে তাকিয়ে আছে। অন্যবার মুগ্ধ চোখের চাহনি, আনে লজ্জায় চোখ নামিয়ে নিয়েছে। কিন্তু অন্নব চোখ সরানো তো দূরের কথা, পলকে ফেলছে না। মনে হচ্ছে ধ্যানে বসেছে। মিহি অর্ণবকে জিজ্ঞেস করলো, আয়নায় কাকে দেখা যায় জিজু? অর্ণবের ঠোঁটের কোণের হাসি চড়া হলো। হাসি বজায় রেখে বলল, আমার মায়াবতী। সবাই চিল্লিয়ে উঠল। এবার আনায়ের পালা। আনায়কে জিজ্ঞেস করা হলে একবার অর্ণবের দিকে তাকিয়ে বলল, অসভ্য পুরুষ। অবশেষে চলে এলো বিদায় মুহূর্ত। দুঃখ ভরা ক্লান্ত পরিবেশ, সবার মাঝেই দুঃখের ছোঁয়া, আনন্দ উল্লাস শেষে এবার বিদায়ের পালা। আনা সেই কখন থেকে কেঁদেই যাচ্ছে, কান্না থামার নামই নেই। ওর সাথে সবাই কাঁদছে। আশুলতা বেগম মেয়েকে বুকে জড়িয়ে কান্না করতে করতে কিছু কথা বললেন, সাংসারিক জ্ঞান দিলেন। আশরাফ সাহেব মেয়েকে দোয়া করলেন। ওনার চোখেও পানি। তার একমাত্র আদরের রাজকন্যা পরের বাড়ি চলে যাচ্ছে। আয়ান বোনকে জড়িয়ে মাথায় চুমু এঁকে দিল। আবিরের সাথে আনায়ার বন্ডিং স্ট্রং হলেও বড় ভাই হিসেবে আয়নের কাছে আনায়া আদরের। দুজনের মাঝের সম্পর্কটা একটু দূরত্বের। নীলিমা তো সেই কখন থেকে কেঁদেই যাচ্ছে। নীলিমার আপন কোনো বোন নেই।
বিয়ে হয়ে আসার পর আনায়াকে ছোট বোনের মতো আদর যত্নে বড় করেছে। ওর প্রতি নীলিমার টানই আলাদা। নীলিমার পাশে দাঁড়ানো নাদিরাকে দেখে আনায়া কোলে তুলে নিল। নাদিরা কান্না করতে করতে আনায়ার গলা জড়িয়ে ধরে বলল, ফুপিমণি, আজ থেকে কে আমার সাথে খেলা করবে? কে আমায় আম্মুর থেকে লুকিয়ে চকলেট দিবে? আমায় আম্মুর মায়ের থেকে বাঁচাবে? তুমি যেও না ফুপিমণি, তুমি যেও না। আনার চোখের পানি বাধা মানছে না। কান্না করতে করতে বেচারির অবস্থা কাহিল। আনা আশেপাশে কাউকে খুঁজছে, কিন্তু কাঙ্ক্ষিত মানুষটা দেখা মিলছে না। অতপার জিজ্ঞেস করে বসলো, ছোট ভাইয়া কোথায়? ওঠো, উঠে রেডি হও। আনার বুঝতে একটু দেরি হলো না যে আবির কোথায়। ও যে ইচ্ছে করে এখানে নেই এটা আনায়া জানে। আনায়া লেহেঙ্গা 2 হাতে তুলে বাড়ির দিকে চলল। কাঙ্ক্ষিত কক্ষের সামনে এসে থামলো। এক দেখায় দরজা খুলে ফেললো। ও নিশ্চিত মানুষটা এখানে আছে। আস্তে আস্তে ভিতরে প্রবেশ করলো। অবশেষে মানুষটা দেখা মিলল। ব্যালকনিতে দাঁড়িয়ে বাগানের দিকে তাকিয়ে অশ্রু ফেলছে আবির। আদরের বোনের বিয়েতে মুহূর্তের সামনে থেকে দেখতে পারবে না বলে এত আয়োজন। আনা পিছন থেকে ওকে জড়িয়ে ধরল। আবির অবাক হলো না, যেন আগে থেকে জানতো এটা হবে। তুমি এখানে দাঁড়িয়ে আর ওইদিকে আমি চলে যাচ্ছি, সে খেয়াল আছে তোমার? আমি চলে যাচ্ছি ভাইয়া। এখন থেকে আর কেউ তোমায় জ্বালাবে না, তোমায় বিরক্ত করবে না। তোমার সাথে কেউ টিভি রিমোট নিয়ে মারামারিও করবে না, পায়ে পা দিয়ে ঝগড়াও করবে না, রাতে আবদার করবে না বাইরে যাওয়ার। তোমার অগোছালো রুম কেউ বকতে বকতে গোছাবে না, ওটার এটা সেটা আবদার করবে না। আমার জন্য তোমায় আম্মুর কাছে আর বকাও খেতে হবে না। তোমায় জ্বালাতন করার মানুষটা আমি চলে যাচ্ছে ভাইয়া। এখন থেকে তুমি ফ্রি। আনায়া ফুপে ফুপে কান্না করছে। আবির আনায়ের দিকে ফিরল। বোনকে বুকে জড়িয়ে মাথায় হাত রেখে কন্দরত কণ্ঠে বলল, আমায় জ্বালাতন করার জন্য হলেও থেকে যাব নু। তুই না থাকলে আমি ঝগড়া মারামারি করবো কার সাথে? কার চুল ধরে যখন তখন টান দিব? কার জিনিস এলোমেলো করব? কার সাথে টিভির রিমোট নিয়ে মারামারি করব? যাস না বনু, যাস না। 2 ভাই বোনের চোখেই পানি, দুজনেই কাঁদছে। এর মাঝে আগমন ঘটলো অর্ণবের। অর্ণব বলল, আবিরের বাচ্চা, তোর জন্য আমার বউ যদি আর একটু কান্না করেছে তো তোর খবর আছে। শালা, তোর তো সাহস কম না। তুই আমার বিয়ে করা বউ রেখে দিতে চাইছিস? নিয়ে যা তোর বউ। কে ধরে রেখেছে? তুই। আমি? কিভাবে? এই যে 2 ভাই বোন মিলে একে অপরকে জড়িয়ে ধরে রেখেছিস। তুই যা, আমি বনুকে বুঝিয়ে নিয়ে আসছি। অর্ণব চলে গেল। আবির ও আনায়াকে নিয়ে নিচে নামলো। আনায়া কান্না করছে আর বলছে, ভাই আমি যাবো না, তোদের ছেড়ে আমি যাবো না। আবির বুঝিয়ে সুঝিয়ে আনায়াকে গাড়িতে বসালো। অর্ণবের হাতের মুঠোয় নিয়ে বলল, ভাই, আমার বোনটাকে দেখে রাখিস, বড্ড আদরের বোন আমার। অর্ণবকে আশ্বাস দিয়ে বলল, তুই চিন্তা করিস না, আমি তোর বোনকে আমার মন মহলের রানী বানিয়ে রাখবো। গাড়ি চলতে শুরু করলো গন্তব্যে। আনায়াত কান্না থামার নামই নেই। অর্ণব আনায়াকে টেনে নিজের বুকে জড়িয়ে নিল। আনায়ার মাথাটা বুকে চেপে ধরে সান্ত্বনা দিচ্ছে, কিন্তু তাও আনায়ার কান্না থামার নাম নেই। অর্ণব এবার কিন্তু পন্থা ট্রাই করলো। ফিসফিস করে বলল, এখনই সব অশ্রু বিসর্জন দিলে হবে মিসেস? কিছু কান্না রাতের জন্যেও জমিয়ে রাখো। আনার বুঝতে দেরি হলো না অর্ণবের ইঙ্গিত। লজ্জের রাঙ্গা হলো মুখশ্রী, লজ্জায় মিলিয়ে গেল আরেকটু। অর্ণবের বুকে হালকা আঘাত করে মৃদু স্বরে বলল, অসভ্য পুরুষ। অর্ণব উচ্চ স্বরে হেসে উঠল। হাসতে হাসতে বলল, সব পুরুষরাই তাদের বউয়ের কাছে অসভ্য। আনায়ের কান্না থেমে গেল। ক্লান্ত থাকায় নেতিয়ে পড়ল, মিশে রইল অর্ণবের বুকে। অর্ণব আলতো হাতে আনায়ের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। খানিক বাদে গাড়ি এসে থামলো অর্ণবের বাড়ির সামনে। অর্ণব নেমে আনায়ার দিকে হাত বাড়িয়ে দিল। আনায়া ধীরে সুস্থে ভারী লেহেঙ্গা নিয়ে নামলো। আশেপাশে মানুষের ঢল। অর্ণবদের আগে সব গাড়ি চলে এসেছে। ভারী লেহেঙ্গার সামনে আনায়ার অবস্থা বেহাল। অর্ণব সেটা খেয়াল করলো। এক ঝটকায় কোলে তুলে নিল আনায়াকে। পাশ থেকে জারিফ শীষ বাজিয়ে উঠল। আনায়া লজ্জায় মুখ নামিয়ে ফেললো। আস্তে শীষ বাজা, আমার বউ লজ্জা পাচ্ছে। আনায়া লজ্জায় আরো নেতিয়ে গেল। অর্ণব আনায়াকে কোলে নিয়ে গেট পেরিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করলো। গেটের পাশে বাগানে গুরুজনেরা বসে কথা বলছে। আনায়া তা দেখে ফিসফিস কণ্ঠে বলল, আমি নামিয়ে দিন, আমি যেতে পারবো। চুপ থাকো। আশেপাশে এত মানুষের সামনে এইভাবে কোলে নিয়েছেন, কি ভাববে তারা? লজ্জাশরমহীন পুরুষ। লজ্জা নারীর ভূষণ, পুরুষের নয়। আশেপাশে মানুষ কি ভাবলো সেটা আমার দেখার বিষয় না। আমার বউয়ের সমস্যা হচ্ছে কিনা সেটা দেখা আমার দরকার। তাই বলে তুমি চুপ করো। আনায়ার কথা বলল না। এই পাগল লোককে বুঝে লাভ নেই, যা বুঝবে তাই বৃথা যাবে।
অর্ণব বাড়ির ভিতরে গিয়ে একেবারে সোফার সামনে নামালো আনায়াকে। মেহনাজ বেগম শরবত হাতে এগিয়ে এলেন। একটা গ্লাস অর্ণবের হাতে দিয়ে আনায়ের পাশে বসলেন। মাথায় হাত বুলিয়ে কিছু কথা বললেন। অর্ণব শরবত শেষ করে গ্লাস মেহনাজ বেগমের হাতে দিয়ে বললেন, দেখা হলে আনায়াকে উপরে আমার রুমে পাঠিয়ে দিও। এত ভারী লেহেঙ্গা পরে থাকতে ওর কষ্ট হচ্ছে। আমি বাইরে যাচ্ছি। অর্ণব চলে গেল। অর্ণবদের বাড়িতে তেমন ভিড় নেই, তাও কিছু প্রতিবেশীরা এসেছে বউ দেখতে। কিছুক্ষণ পর মেহনাজ বেগম অহনাকে ডেকে আনায়াকে অর্ণবের ঘরে দিয়ে আসতে বলল। অর্ণবের রুম বিশাল। রুমে এক পাশে মাস্টার বেড, বেডের এক পাশে সোফা, টি টেবিল, অপর পাশে কাবার্ড, কাবার্ডের পাশে ড্রেসিং টেবিল, বিছানার বরাবর অপর পাশে ট্রায়ার টেবিল, টেবিলের পাশে বড় বুক সেলফ, বুক সেলফের পাশে বিশাল আলমারি, পুরো গোছানো রুম। আনাই প্রথম দেখলো কোনো ছেলের রুম এতটা গোছানো। সম্ভবত ছেলেদের রুম থাকে এলোমেলো। আনা ভাবলো হয়তো বাড়িতে অনুষ্ঠান দেখে গোছানো। অহনাকে জিজ্ঞেস করলো, তোমার ভাইয়ার রুম কি সবসময় এমন গোছানো থাকে? হ্যাঁ, আম্মুর পুত্রের অগোছালো রুম পছন্দ না, তার সবকিছু গোছানো পারফেক্ট চাই। আনায় যে ফুলে সজ্জিত বিছানায় এক কোণে বসলো। এই ভারী লেহেঙ্গা পরে ওর বিরক্ত লাগছে। চেঞ্জ করতে পারলে ভালো হয়। ভাবি, কাবার্ডে দেখো, তোমার জন্য শাড়ি রাখা আছে, চেঞ্জ করে নাও। এত ভারী লেহেঙ্গায় নিশ্চয়ই তোমার কষ্ট হচ্ছে। আনা শাড়ি জানিয়ে এগিয়ে গেল। লাল রঙের জামদানি শাড়ি নিয়ে ওয়াশরুমে ঢুকে গেল। কিছুক্ষণের মাঝে বেরিয়ে এলো। এখন শান্তি লাগছে। এতক্ষণ মনে হচ্ছিল বস্তা পড়ে বসে আছে। অহনা আর আনায়া মিলে অনেকটা সময় গল্প করলো। রাত 10টা বাজে। আনায়া ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। শীতল হাওয়া বইছে, হালকা ঠান্ডা অনুভব হচ্ছে। অর্ণব সেই যে বেরিয়েছে আর আসেনি। সবার খাওয়া শেষ। আনায়ার খাবার অহনা রুমে নিয়ে এসেছিল। দুজন একসাথে খেয়েছে। আনায়া ভাবনায় মত্ত এমন সময় দরজার ওপাশে তর্ক বিতর্কের শব্দ পেল। অহনা আর ওর কাজিনারে মিলে দরজার সামনে অর্ণবকে আটকেছে। অর্ণব কথা বাড়ালো না। রাত অনেক হয়েছে। ওরা যা চাইছে দিয়ে ওদের বিদায় করলো। রুমে ঢুকে দরজা আটকে দিল। আনায়া শব্দে পেল, নড়চড় করলো না। বেচারি মনের মাঝে ভয় জেগে বসলো। অর্ণব খেয়াল করলো পুরো রুমে কারো অস্তিত্ব নেই। রুমের লাইট নিভানো, ড্রিম লাইটের আবছালো জ্বলছে। অর্ণব এগিয়ে গেল ব্যালকনির দিকে। ব্যালকনির দরজায় দাঁড়াতে ওর চোখ বেরিয়ে আসার উপক্রম। চোখের সামনে প্রিয়সীর বিধ্বস্ত রূপ। আনার পরনে লাল জর্জেট শাড়ি, হাতে লাল রঙের রেশমি চুড়ি। শাড়ির আবরণ ভেদ করে আনার ফর্সা মেদহীন পেট ও কোমরদের সমান। চোখে গাঢ় কাজল, মুখে অল্প বিস্তর প্রসাধনীর ছোঁয়া, ঠোঁটে গাঢ় লাল রঙের আবরণ। চুড়ির রিনঝিন শব্দ অর্ণবকে খুব করে আকর্ষণ করছে। অর্ণবের রীতিস্পন্দন কিছুক্ষণের জন্য থমকে গেল। প্রেয়সীর লাস্যময়ী রূপ বুকে ঝড়ের সৃষ্টি করছে। অর্ণব ঘোরের মাঝে এগিয়ে গেল আনায়ার পানে। আনায়া অর্ণবের উপস্থিতি টের পেল। অর্ণব যত এগিয়ে আসছে আনায়ার রীতিস্পন্দন তত বেড়ে যাচ্ছে। মনের মাঝে অদ্ভুত অনুভূতি হচ্ছে। রীতিস্পন্দন অস্বাভাবিক মাত্রায় বেড়ে যাচ্ছে। অর্ণব এগিয়ে এসে পেছন থেকে আলিঙ্গনে আবদ্ধ করলো আনায়াকে। অর্ণবের স্পর্শে কেঁপে উঠল আনায়া। অর্ণব আনায়ার কানের সাথে মুখ মিশিয়ে ফিসফিস কণ্ঠে শুধালো, আমায় খুন করার পরিকল্পনা করেছো মায়াবতী? তোমার এই রূপ যে আমার বেসামাল করে তুলেছে, আহ্বান করছে প্রণয়ের ধ্বংসলীলার পানে। তোমার সর্বনাশা রূপ আমার বুকে ছুরির মতো বিঁধছে। তবে সর্বনাশ হলে তো আমি সর্বনাশ আহ্বানের সাথে তোমার সর্বনাশ নিশ্চিত মায়াবতী। আজ পুরোপুরি আমার হবে মায়াবতী। আনায়া শুকনো ঢোকিল, খামছে ধরল শাড়ি আঁচল। বেচারি গলা দিয়ে আওয়াজ বের হচ্ছে না। অর্ণব আনায়াকে নিজের দিকে ঘোরালো। অর্ণবের ঘোর মাখা চাউনি আনায়াকে এলোমেলো করে দিচ্ছে। অর্ণব উত্তরের আশায় আনায়ার দিকে তাকিয়ে আছে। আনায়া কি করবে ভেবে পাচ্ছে না। লজ্জা, ভয়, সংকোচ সব ঘিরে ধরেছে ওকে। আনায়া হুট করে অর্ণবকে জড়িয়ে ধরলো। প্রেয়সীর কাছ থেকে অনুমতি পেয়ে অর্ণবের মন উচ্ছ্বাসিত হয়ে গেল। শক্ত আলিঙ্গনে আবদ্ধ করে নিল। অর্ণব আলতো করে উষ্ঠ ডুবিয়ে দিল আনার লাল রঙে উষ্ঠে। আনাও কোনো বাধা দিল না। অর্ণব অভাব বিচরণ করছে আনার উষ্ঠ জুড়ে। তবে আনায়ের রেসপন্স নেই। অর্ণব হালকা করে বাইট দিল আনায়ের উষ্ঠে। এবার আনায়ও রেসপন্স করছে। কিছুক্ষণ পর অর্ণব আনায়ের উষ্ঠ ছেড়ে গোলদেশে নেমে এলো। অর্ণবের পুরুষালী উষ্ঠের ছোঁয়ার ভারিতে দিচ্ছে আনায়ের গোলদেশ। অর্ণব আর নিজের মাঝে নেই, ঘরের মাঝে ডুবে রয়েছে। আনায় অর্ণবকে থামিয়ে দিল। অর্ণব ভ্রু কুচকে জিজ্ঞেস করলো, কোনো সমস্যা? আটকালে যে? আনায় মাথা নিচু করে জবাব দিল, এটা আপনার বেডরুম নয় এমপি সাহেব, এটা বেলকনি। আগে বললেই পারতে। অর্ণব এক ঝাটকায় আনায়াকে কোলে তুলে নিল।
রুমে ঢুকে আলতো করে আনায়াকে বিছানায় শুইয়ে দিল। আনায়ার মনে কিছুটা ভয় কাজ করছে। অন্য পুনরায় আঁকড়ে ধরল আনায়ার উষ্ঠ। অন্য রীতিমতো অত্যাচার চালাচ্ছে আনায়ার উষ্ঠ জুড়ে। আনায়ার তাই মনে হচ্ছে দম আটকে আসছে। অর্ণব আনায়ার উষ্ঠ ছেড়ে দিল। গায়ে থাকা পাঞ্জাবির বোতাম একে একে খুলে ফেলল। পুনরায় ডুব দিল আনায়ার মাঝে। ধীরে ধীরে দুজন দুজনের মাঝে বিলীন হয়ে যাচ্ছে। পুরো রুম জুড়ে উত্তপ্ত। দুজনের নিঃশব্দের শব্দ শোনা যাচ্ছে। অর্ণবের স্পর্শে আনায়া বারবার কেঁপে উঠছে। রাত গভীর হওয়ার সাথে সাথে গভীর হচ্ছে অর্ণবের ভালোবাসা। আনায়া মাঝে মাঝে গুঙ্গে উঠছে। অর্ণব বলে উঠল, একটু কষ্ট করে সামলে নাও যান। রাতের আধার কাটিয়ে তরণী আলোয় সেজে উঠেছে। নতুন দিনের সূচনা, নতুন অনুভূতি, নতুন পরিবেশ। সকলের মিষ্টি আলো এসে আনায়ার মুখে পড়লে বেচারের ঘুম ভেঙে যায়। পিট পিট করে চোখ খুলে নিজেকে আবিষ্কার করে নতুন এক জায়গায়। এটা কোথায়? ভালো করে খেয়াল করলে মনে পড়লে এটা তো অর্ণবের রুম। পাশে ফিরে দেখলো সেখানে কেউ নেই, জায়গাটা ফাঁকা। তাহলে অর্ণব গেল কোথায়? সকাল সকাল বেরিয়ে পড়লো নাকি? ওয়াশরুম থেকে পানির শব্দ আসছে। আনার ভাবনার মাঝে খট করে ওয়াশরুমের দরজা খোলার আওয়াজ হলো। আনায় সেদিকে ফিরে তাকালো। ফর্সা উন্মুক্ত বলিষ্ঠ দেহ, কোমরের সফেদ রঙের টাওয়াল জড়ানো, লোমস বুকে বিন্দু বিন্দু পানির অস্তিত্ব। ভেজা চুল থেকে টপ টপ করে পানি গড়িয়ে পড়ছে। অর্ণবকে আনায়ার নিকট খুবই আকর্ষণীয় লাগছে। আনায় শুকনো ঢুক গেল। অর্ণবের বুক পিঠের দিকে নজর যেতেই আনায় লজ্জায় রাঙ্গা হয়ে উঠল। লজ্জায় বেচারের গাল লাল হয়ে যাচ্ছে। অর্ণবের প্রশস্ত বুকে পিঠে লালচে আঁচড়ের দাগ দৃশ্যমান। আনায় লজ্জায় ফের চাদর মুড়ি দিল। স্মরণ হলো কাল রাতের ঘটনা। ফজর আজান দিচ্ছে। অর্ণব মৃদু সুরে আনায়াকে ডাকছে, কিন্তু ওর উঠার নামই নেই। এক পর্যায়ে অর্ণব বইয়ের ঘুম ভাঙাতে সফল হলো। আনার চোখ খুলে এক পলক অর্ণবের দিকে তাকালো, অথবা নিজের দিকে তাকিয়ে চাদরের নিচে লুকিয়ে পড়ল। অর্ণব ডাকছে, বউ ওঠো, ফ্রেশ হয়ে নামাজ পড়ে তারপর ঘুমিও। আনায়া লাজুক কণ্ঠে বলল, আমার লজ্জা লাগছে। তুমি লজ্জা পাবে বলে নিজের গায়ের পাঞ্জাবি তোমায় এত যত্নে পরিয়ে দিলাম, এরপরও তুমি লজ্জা পাচ্ছ? ইজ নট ফেয়ার বউ। আনায়া নিজের দিকে তাকালো। আসলে ওর পরনে অর্ণবের সাপেদ রঙা পাঞ্জাবি। বজ্জাত লোক এই কাণ্ড ঘটল কি ক্ষণ? আনায়া ভালো করে বুঝতে পারছে বেলাজ লোকটা ইচ্ছে করে জেনে শুনে বারবার রাতের কথা তুলে আনায়াকে লজ্জা দিতে চাইছে। আর যদি তাও লজ্জা লাগে বলো, আমি রেডি। পুনরায় লজ্জা ভেঙে দিতে আমার কোনো প্রবলেম নেই। আনায়া বিড়বিড় করে বলল, সভ্য পুরুষ। অর্ণব চাদর সহ আনায়াকে এক ঝটকায় কোলে তুলে নিল। আনায়া ঘাবড়ে যে দুহাতে অর্ণবের গলা জড়িয়ে ধরল। মনে মনে বকতে শুরু করলো বজ্জাত লোকটাকে। আমায় বকার সময় অনেক পাবে, এখন ফ্রেশ হয়ে আগে নামাজ পড়ে নাও। অর্ণব আনায়াকে নিয়ে ওয়াশরুমে ঢুকে পড়ল। দুজন একসাথে ফরজের নামাজ পড়ে তারপর ঘুমিয়েছে। শুভ সকাল বউ, উঠে পড়ো। তুমি যে জেগে আছো আমি কিন্তু সেটা জানি। আনায়া চাদর থেকে মাথা বের করলো। অর্ণব আয়নার সামনে একই ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। আনায়া কর্কশ কণ্ঠে বলল, আয়নার সামনে সঙ্গের মতো দাঁড়িয়ে না থেকে তাড়াতাড়ি জামা কাপড় পরুন। অর্ণব ভ্রু কুচকে জিজ্ঞেস করলো, কেন? আনায়া লাজুক কণ্ঠে বলল, আমার লজ্জা লাগছে। আমার তো লাগছে না। বেশরম মানুষের আবার লজ্জা আছে নাকি? অর্ণব আয়নার সামনে থেকে সরে আনায়ার দিকে এগিয়ে গেল। বিছানার দুপাশে হাত দিয়ে ভর করে ঝুঁকলো। অতপর ফিসফিস করে বলল, লজ্জা থাকলে এই জীবনে আর বাবার এক শোনা লাগবে না। আর এমনিও আমি বাকি সবার সামনেই বেলাজ, আর বউয়ের সামনে তো বেলাজ প্রো ম্যাক্স। অর্ণব চোখ টিপ দিল। এগিয়ে গেল খানিকটা নিকটে। আনায়ার কপালে গালে উষ্ঠ ছুঁয়ে দিল। মুহূর্তের ব্যবধানে সরে এলো। আনায়া উঠে বসে জিজ্ঞেস করলো, আবার শাওয়ার নিলেন যে? সকালে আর রাতে শাওয়ার নেওয়া আমার অভ্যাস। আনায়া ভেবে ভয় পায় না এই ঠান্ডার দিনেও মানুষ দুবেলা কিভাবে গোসল করে? এগুলো কি মানুষ নাকি এলিয়েন? যদি এখনো তেমন শীত পড়েনি, তবে একেবারে নেই তেমনটাও না। গ্রামে এখন কুয়াশা পড়া শুরু করে দিয়েছে। শহরে খুব একটা শীত বোঝা যায় না। উঠে ফ্রেশ হয়ে নাও, তারপর একসাথে নিচে যাবো। আনায়া ফ্রেশ হতে চলে গেল। বেরিয়ে দেখলো এমপি সাহেব পুরো মানজা মেরে রেডি। সাদা পাঞ্জাবি পায়জামা, পাঞ্জাবির হাতা কোণে পর্যন্ত গোটানো, চুলগুলো গুছিয়ে রাখা, হাতে ঘড়ি। সব মিলে অর্ণবকে যথেষ্ট সুন্দর লাগছে। কিন্তু এই লোকে কি সাদা ছাড়া অন্য পাঞ্জাবি নেই নাকি? আপনার কি অন্য কোনো রঙের পাঞ্জাবি নেই? অর্ণব ভ্রু কুচকে জিজ্ঞেস করলো, কেন, খারাপ লাগছে? না, তবে সবসময় দেখি একই রঙের পাঞ্জাবি পরতে। অন্য রং পরেন না যে? এমনি পড়া হয় না। আলমারি খুলে দেখো, যেটা তোমার পছন্দ হয় সেটা দাও। আজ থেকে বউয়ের পছন্দে পাঞ্জাবি পরবো।
আনা এগিয়ে গেল আলমারির কাছে। আলমারির এক পাশ জুড়ে অর্ণবের পাঞ্জাবি, বিভিন্ন রঙের পাঞ্জাবি আছে, তবে এগুলোর মাঝে সাদার সংখ্যা বেশি। আনা সবগুলোর মধ্যে থেকে বেছে নীল রঙের পাঞ্জাবি বের করলো, অর্ণবের হাতে দিয়ে বলল, এটা সুন্দর আছে, আপনাকে মানাবেও। অর্ণব আনায়ার হাত থেকে পাঞ্জাবিটা নিয়ে চেঞ্জ করতে নিলে আনায়া চেঁচিয়ে উঠে বলল, রুমে চেঞ্জ করেছেন কেন? ওয়াশরুমে যান। না, আমি রুমেই চেঞ্জ করব। ঠিক আছে, আপনি ওয়াশরুমে চেঞ্জ করুন, আমি বাইরে গেলাম। তোমার যাওয়া লাগবে না, আমিই যাচ্ছি। কপাল করে একখান বউ পেয়েছি, বউ নয় যেন লজ্জার গোডাউন। অর্ণব ওয়াশরুমে চলে গেল। আনা আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁকড়ে খোপা করে মাথায় কাপড় দিল। আনার চোখে কাজল পড়ছে। এমন সময় অর্ণব বেরিয়ে এলো। আনার ফিরে তাকালো। নীল পাঞ্জাবিতে অর্ণবকে ভীষণ সুন্দর লাগছে। ফর্সা শরীরে নীল রং ফুটে রয়েছে। আনা নজর ঘুরিয়ে নিল। অর্ণব এগিয়ে এলো। আনায় কাজল পড়া শেষে অর্ণবকে ওর দিকে এগিয়ে আসতে দেখে ঘুরে দাঁড়ালো। কাছে এসে অর্ণব আনায়ার চোখে চোখ রাখলো। এক ধ্যানে তাকিয়ে রইল খানিকক্ষণ, অতঃপর জিজ্ঞেস করে বসলো, আচ্ছা, তোমার ওই দু চোখে কি আছে বলো তো? আনায় ভাবলো, কই, ওর চোখে কিছুই নেই তো। থাকার মধ্যে খানিকক্ষণ আগে চোখে কাজল দিয়েছিল। আনায় ক্যাবলা কান্তের মতো রইল। কাজল। আনার বোকামিতে অর্ণব উচ্চ স্বরে হেসে উঠল। আনা অবাক চোখে অর্ণবের দিকে তাকিয়ে রইল। ও এমন কি বলল যে অর্ণব এভাবে হাসছে? এভাবে হাসার মতো কিছু তো আনায় বলেনি। তাহলে? অর্ণব হাসি থামে আনার কপালে টোকা দিয়ে বলল, বোকা বউ আমার। আনায়া কিছু বুঝলো না, তাকিয়ে রইল অর্ণবের দিকে। অর্ণব আনায়ার হাত নিজের হাতের ভাঁজে নিয়ে বলল, এত ভেবে লাভ নেই, চলো। দুজন একসাথে নিচে নামছে। সকাল 9:30। অর্ণবদের বাড়িতে বউ ভাতের অনুষ্ঠান থাকায় অল্প বিস্তর মানুষ এসেছে। বাকিরা বেলা বাড়লে আসবে। ড্রয়িং রুমের সোফায় অহনা, জারিফ, জিরা বসে গল্প করছে। অর্ণব যে ওদের পাশে বসলো। আনায়াকে ওর পাশে বসতে বলল। আনে মৃদু কণ্ঠে বলল, আপনি বসুন, আমি রান্নাঘরে যাই। আম্মু একা একা সবটা করছেন, আমি যে দেখি তাকে হেল্প করি। আনা এগিয়ে গেল রান্নাঘরের দিকে। মেহনাজ বেগম রান্নাঘর থেকে বেরিয়ে এলেন। তার পিছু পিছু দুজন সার্ভেন্ট খাবার নিয়ে এলো। একে একে সমস্ত খাবার এনে টেবিলে রাখলো। মেহনাজ বেগম এগিয়ে গেলেন, বৌমার হাতের মাঝে নিয়ে বললেন, তোমায় আসতে হবে না মা, রান্না সব শেষ। আনায়া মন খারাপ করে বলল, আমি ঘুম থেকে উঠতে দেরি করে ফেলেছি, আপনাকে একা একা সব কাজ করতে হলো। মেহনাজ বেগম থুতনিতে ধরে আনায়ার মুখ ওপরে তুলল, কপালের চুমু বসিয়ে দিয়ে বলল, কে বলল আমাকে হেল্প করার জন্য? সার্ভেন্টরা আছে তো। তুমি নতুন বউ, এখনই তোমার রান্নাঘরে আসতে হবে না। সবে এসেছো, নিজেকে আমাদের সাথে মানিয়ে নাও। সংসার সামলানোর জন্য বাকি জীবনটা পড়ে রয়েছে। আনায়া মনে মনে খুশি হলো। কপাল করে অর্ণবের মতো জামাই আর এমন শ্বশুর বাড়ি পেয়েছে। মেহনাজ বেগম তাড়া দিয়ে বলল, এই অহনা, জারিফ, জিয়া, খেতে আয়। একটু পর বাড়িতে মেহমান আসা শুরু হবে, তুমি ওদের সাথে বসে যাও। ওরা আগে খেয়ে নিক, আমি আপনার সাথে খাবো। মেহনাজ বেগম হাসলেন, হাসি মুখে বললেন, কালকে খেয়েও, একটু পর সবাই নতুন বউ দেখতে চলে আসবে, পরে খাওয়ার সময় পাবে না। আনায় ভদ্র মেয়ের মতো সাই জানালো। সবাই একসাথে খেতে বসেছে। মেহনাজ বেগম সবাইকে বেড়ে দিচ্ছেন। আনায় বসেছে অর্ণবের পাশে। অর্ণব পা দিয়ে আনায়ার পায়ে সুরসুরি দিচ্ছে। আনায় রক্তিম চোখে ওর দিকে তাকালে এমন ভাব করলো যেন কিছুই হয়নি। আনায়া খাওয়াই মনোযোগ দিল। বেলা বাড়ছে, তার সাথে বাড়ছে রৌদ্রের তাপমাত্রা। সকালে ঠান্ডা অনুভূত হলেও সূর্যের তাপে গরম লাগছে। ড্রয়িং রুমের সোফায় বসে অহনা আর জিয়ার সাথে বসে আনায়া গল্প করছে। কিছু মহিলা এসেছে নতুন বউ দেখতে। তারা আনায়াকে এটা সেটা জিজ্ঞেস করছে। আনায়া ভদ্র মেয়ের মতো তাদের কথার জবাব দিচ্ছে। অর্ণব বাগানে গেছে অনুষ্ঠানের প্রস্তুতি কেমন চলছে সেটা দেখতে। এমন সময় এলো অর্ণবের ফুপ্পি। মেহনাজ বেগমকে টেবিল গুছাতে দেখে বলে উঠলেন, বউ থাকতে এগুলো তুমি করছো কেন ভাবি? ও নতুন বউ, এগুলো করার সময় এখনো পড়ে আছে। বউকে বেশি লাই দিও না ভাবি, পরে দেখা যাবে মাথায় উঠে নাচবে। এতগুলো মহিলাদের সামনে এভাবে বলাই আনায়ের খারাপ লাগলো। চোখের কোণে অশ্রু জমতে শুরু করলো। মেহনাজ বেগম একবার আনায়ের দিকে তাকালেন। মেয়েটার মনের অবস্থা বুঝতে সময় লাগলো না। মেহনাজ বেগম শক্ত কণ্ঠে উত্তর দিলেন, বউটা যেহেতু আমার ছেলের, তাহলে সে মাথায় উঠে নাচুক বা আকাশে উড়ে বেড়াক, তাতে আপনার কিছু যায় আসার কথা না আপা। অর্ণবের ফুপ্পির থোতা মুখ ভোতা হয়ে গেল। পুনরায় বলে উঠল, আমি তো তোমার ভালোর জন্যই বলেছিলাম।
আমার ভালো নিয়ে আপনাকে ভাবতে হবে না আপা। অর্ণবের ফুপি প্রস্থান করলো। আনায়া তাদের কথোপকথন শুনল। প্রথমে অর্ণবের ফুপির কথায় মন খারাপ হলেও ওর শাশুড়ির জবাবে ওর মনটা খুশিতে ভরে গেল। ভাগ্য করেও এমন শাশুড়ি পেয়েছে। আনায়া সত্যি অনেক ভাগ্যবতী। মনের মতো একজন জীবনসঙ্গী, মায়ের মতো শাশুড়ি, বোনের মতো ননদ, বাবার মতো শ্বশুর, কয়েকজন মেয়ের ভাগ্যে জোটে। আনায়া আবার ওদের আড্ডায় সামিল হলো। আনায়া রুমে এসেছে, খেয়াল করে দেখলো অর্ণব ঘেমে গেছে, পাঞ্জাবির হাতায় মুখ মুছছে। আনায়া চট করে নিচে নেমে এলো, সোজা রান্নাঘরে ঢুকলো। আনায়াকে রান্নাঘরে দেখে মেহনাজ বেগম জিজ্ঞেস করলো, কিছু দরকার? আপনার ছেলে গরমে ঘেমে যাচ্ছে, তাই ভাবলাম ওনার জন্য ঠান্ডা এক গ্লাস শরবত বানিয়ে নিয়ে যাই। মেহনাজ বেগম হাসলো ছেলের প্রতি বৌমার টান দেখে। বেশি কিছু না, বলল না। ভালো করেছো, অন্য কিছু লাগলে আমায় বলো। আনায়া মাথা নেড়ে সায় জানালো। শরবত বানানো হলে ট্রেতে করে নিয়ে বাগানের দিকে এগিয়ে গেল। বাগানের এক পাশে দাঁড়িয়ে আছে অর্ণব। আনায়া ওর পাশে গিয়ে কাশি দিল। অর্ণব পাশ ফিরে চাইলো। আনায়াকে দেখে ভ্রু কুচকে জিজ্ঞেস করলো, কিছু লাগবে? আনায়া নাকচ করে বলল, দেখলাম গরমে ঘেমে নিয়ে একাকার অবস্থা, তাই আপনার জন্য ঠান্ডা শরবত নিয়ে এসেছি। অর্ণব আশেপাশে তাকালো, ঝুঁকে এলো আনায়ার দিকে, ফিসফিস করে বলল, ঠান্ডা শরবত না এনে চুপ করে 2-4টা চুমুও তো খেতে পারো নাকি? এতে মনেও ঠান্ডা থাকবে, সাথে আমিও। ওয়েস্টার্ন ড্রেস পরিহিত এক রমণীর শক্ত আলিঙ্গনে জড়িয়ে রেখেছে অর্ণবকে। আনায়া সেখানে থমকে গেল। এক অপরিচিতা রমণীর নিজের স্বামীকে আলিঙ্গন করছে। খেয়াল হতে আনায়ার শরীর চড়ে উঠল। ইচ্ছে করছে রমণীটিকে খুন করে ফেলতে। আনায়া সিঁড়িতে দাঁড়িয়ে রইল, রক্তিম দৃষ্টি স্থাপন করলো অর্ণবের ওপর। অর্ণব নিজেও ব্যাকুল বনে গিয়েছে, স্তম্ভ হয়ে দাঁড়িয়ে রয়েছে। হুট করে এভাবে কেউ এসে ওকে জড়িয়ে ধরবে অর্ণব সেটা কল্পনাও করেনি। আনায়ার দিকে খেয়াল করতে হুঁশ ফিরে পেল। রমণীটিকে নিজের থেকে এক ঝটকায় সরিয়ে দিল। কর্কশ কণ্ঠে বলে উঠল, লাবণ্য, এগুলো কোন ধরনের অসভ্যতা? বড় ভাই হই আমি, ভুলে গেছিস? বড় ভাইয়ের সাথে এগুলো কেমন আচরণ? এখনো ছোট নাই। হুটহাট জড়িয়ে ধরা জিনিসটা আমার পছন্দ না। এরপর দেখলে মুখ নয় হাত চলবে। অর্ণবের ফুপ্পি বলে উঠল, অনেকদিন পর বোন ভাইকে দেখে আবেগে আপ্লুত হয়ে জড়িয়ে ধরেছে, এটা আর এমন কি? কারো কাছে কিছু হোক না হোক, আমার কাছে অনেক কিছু। আমার এগুলো পছন্দ না। আর তোমার মেয়েকে বলো আবেগ সামলাতে, না হয় আমার রাগ এখনো দেখেনি। অর্ণব পিছন ফিরে আনায়ার হাত ধরে বাগানের দিকে এগিয়ে গেল। আনায়া এতক্ষণ তাকে অর্ণবের রিয়াকশন দেখছিল। অর্ণবদের বাড়ির এক পাশে বিশাল বাগান। বাগানে বউ ভাতের আয়োজন করা হয়েছে। আনায়ার সাজ কমপ্লিট নাও হয়, অর্ণব বাগানে গেস্টের অ্যাটেন্ড করেছিল। পার্টির কিছু লোক এসেছে, সাথে কয়েকজন এমপি মন্ত্রী। অর্ণব খুব কাছের ব্যক্তিত্ব কাউকে ইনভাইট করেনি। রাজনীতি আর পার্সোনাল জীবন একত্রিত করতে চাই নাও। সবার সাথে কুশল বিনিময় শেষে সবাই বউ দেখতে চাইছে। অর্ণব তাই বাড়িতে এসেছিল আনায়াকে নিতে। রুমে ঢুকে সাজসজ্জায় মোড়ানো বউকে দেখে কিছুক্ষণের জন্য থমকে গেল। অর্ণবের মাঝে মাঝে মনে হয় মেয়েটার জন্ম হয়েছে ওকে থমকে দেওয়ার জন্য। প্রথম দিন দেখে থমকে গিয়েছিল, আজও তেমন থমকে গেছে। যতবার দেখে ততবারই থমকে যায়। কি এক আজব রোগে ধরল ওকে। তবে অর্ণব চায় না এই রোগ থেকে পরিত্রাণ পেতে। বিড়বিড় করে বলে উঠল, মায়াবতীকে দেখে থমকে যাওয়ার রোগ আমার আমৃত্যু রয়ে যাক। অর্ণব এগিয়ে গেল আনায়ার দিকে। ওর একটু ইচ্ছে করছে না আনায়াকে সবার সামনে নিয়ে যেতে। ওর সুন্দরী বইয়ের দিকে কেউ নজর দিলে ওর যে কলিজা জ্বলবে, ছাড়খাড় হবে হৃদয়। অর্ণবের ইচ্ছা করছে আনায়াকে বুকের মাঝে লুকিয়ে রাখতে, যেন কেউ দেখতে না পারে। আনায়া আয়নার সামনে বসে নিজেকে দেখছে। আয়নায় অর্ণবের প্রতিবিম্ব খেয়াল হতেই লাজুল হাসল। অর্ণব ঝুঁকে উষ্ঠ ছুঁয়ে দিল আনায়ের ললাটে। আলতোভাবে হাত ধরে হেঁচকা টান দিয়ে এক ঝটকায় দাঁড় করিয়ে দিল। কোমর জড়িয়ে ধরে নেশালো কণ্ঠে ফিসফিস করে বলল, তোমার মাঝে কি আছে বলো তো, যা আমাকে বারবার তোমার কাছে টেনে নিয়ে আসে? আনায়ের কাছে উত্তর নেই। ও ঠোঁট উল্টিয়ে বলল, আমি কিভাবে বলবো? মায়া। মানে? তোমার মায়া আমায় বারবার, শতবার, হাজারবার তোমার কাছে টেনে আনে। আনায় অর্ণবের দিকে তাকিয়ে রইল। এই মানুষটার এমপি না হয়ে কবি হওয়ার দরকার ছিল। নেতাদের মুখে আর যাই হোক, এত মধুর কথা মানাই না। তবে অবাক কাণ্ড হলো, ও অর্ণব নামক পুরুষটার মুখে কেমন মানিয়া যায়। অর্ণব আনায়ার হাত ধরে বলল, চলো নিচে, সবাই তোমার অপেক্ষায় বসে আছে। দুজন একসাথে নিচে নামছে। অর্ণব আগে, আনায়া পিছনে। 2 সিঁড়ি বাকি এমন সময় আনায়ার শাড়িতে পা আটকে গেল। অর্ণব এগিয়ে গেল, ও খেয়াল করেনি আনায়াকে। এমন সময় লাবণ্য এসে জড়িয়ে ধরল অর্ণবকে। পুরো বউ ভাতের অনুষ্ঠানে আনায়া অর্ণবের সাথে কথা বলেনি।
অর্ণব ব্যস্ত থাকায় তেমনভাবে জিজ্ঞেস করার সময় পায়নি। তবে বউ যে রেগে আছে এটা খেয়াল করতে একটু ভুল হলো না। অর্ণব অপেক্ষায় আছে কখন বউকে একা পাবে। অর্ষা এক পাশে দাঁড়িয়ে আছে, ওর আসার ইচ্ছেই ছিল না, কিন্তু না আসলে আনায়া রাগ করবে তাই আসা। এখন নিজেকে খানিকটা সামনে নিয়েছে। তাপস ওখান দিয়েই যাচ্ছিল, অর্ষাকে দেখে ওর দিকে এগিয়ে গেল, দূরত্ব রেখে দাঁড়িয়ে জিজ্ঞেস করলো, কারো অপেক্ষায় দাঁড়িয়ে আছেন? বয়ফ্রেন্ড আসবে নাকি? পাশ থেকে কারো গা জ্বালানো কথা শুনে অর্ষা ফিরে তাকালো। তাপসকে দেখে চোখ ছোট ছোট হয়ে এলো, দাঁতে দাঁত চেপে বলল, আমার পিছনে লাগা ছাড়া আপনার কি কোনো কাজ নেই? তাপস দাঁত কেলিয়ে বলল, আচ্ছা তো, তাহলে গিয়ে সেটা করুন। তাপস অবচেতন মনে বলল, সেটাই তো করছি। কি? এই যে আপনাকে জ্বালানো, সত্যি বলতে আপনাকে জ্বালাতে আমার বড্ড ভালো লাগে। আপনি যখন রেগে মেগে লাল হয়ে যান, আপনাকে দেখতে একদম ধনী লঙ্কার মতো লাগে। অর্ষা খেপে বলল, আমি ধনী লঙ্কা? আমি ধনী লঙ্কা হলে আপনি আপনি হলেন কুমড়ো পটাশ। তাপস তেতে উঠে বলল, এই মোটেও না, আমায় এই নামে ডাকবেন না, কি জঘন্য শুনতে লাগে। আমি তো আপনাকে এই নামেই ডাকবো। একদম না। অর্ষার তাপসের মাঝে ঝগড়া লেগে গেল। ঝগড়ার এক পর্যায়ে তাপস অর্ষার খুব কাছাকাছি এসে মৃদু কণ্ঠে বলল, সবসময় এমন ধনী লঙ্কা হয়ে থাকবেন, শান্ত ও চুপচাপ রূপে আপনাকে দেখতে বিশ্রী লাগে। তাপস চলে গেল। অর্ষা ব্যাক্কেলের মতো তাপসের যাওয়ার দিকে তাকিয়ে রইল। বউ ভাতের অনুষ্ঠান শেষে আনা আর অর্ণবকে আনাদের বাড়িতে নিয়ে আসা হয়েছে। আসার পর থেকে সবাই আড্ডায় বসেছে। অর্ণবের সাথে জারিফ, অহনা, জিয়া ওরাও এসেছে। পুরো ড্রয়িং রুম জুড়ে বসেছে সবাই। সবার মাঝে আনায়া তেমন কথা বলছে না, চুপচাপ বসে আছে। নীলিমা জিজ্ঞেস করে বলল, মাথা ধরেছে, তোমরা কথা বলো। তাই কেউ ওকে তেমন জোরও করছে না। মিহি আর প্রিয়া অর্ণবের অবস্থা নাজেহাল করে তুলেছে। দুটো শালী নয়, যেন প্রশ্নের গোডাউন, একের পর এক জেরা করেই যাচ্ছে। এমন সময় আশুলতা বেগম খাবার খাওয়ার জন্য ডাক দিলেন। অন্য ভাব ছেড়ে বাঁচল। খাওয়া শেষে আরেক দফা আড্ডা বসলো। আনার খাওয়া শেষে রুমে চলে এসেছে। অন্য বাঁচতে চাইলেও মিহি আর প্রিয়া ওকে জোর করে রেখে দিয়েছে। ওদিকে বউ রেগে ফায়ার হয়ে আছে, আর এদিকে শালিকেরা জ্বালিয়ে মারছে। অর্ণব বুদ্ধি করে বলল, এখন সবাই ঘুমাতে যাও, কালকে তোমাদের জন্য আমার পক্ষ থেকে স্পেশাল ট্রিট আছে। মিহার প্রিয়া লাফিয়ে উঠে বলল, থ্যাংক ইউ জিজু। সবাই যার যার রুমে চলে গেল। অর্ণবও উঠে হাঁটা দিল রুমের দিকে। আনার রুমের সামনে এসে দাঁড়িয়ে পড়ল, বুকে ফু দিয়ে বলল, বউকে ভয় পাওয়ার কি আছে? বউ আদর করার জিনিস, ভয় পাওয়ার না। নিজেই নিজেকেই বুঝ দিয়ে রুমের দরজা খুলল। পুরো রুম অন্ধকার, ড্রিম লাইট জ্বালানো। অর্ণব নিঃশব্দে রুমে প্রবেশ করলো। আশেপাশে তাকিয়ে দেখলো রুমের কোথাও আনার অস্তিত্ব নেই। তার মানে আনায় ব্যালকনিতে বসে আছে। অর্ণব এগিয়ে গেল। আনায় আনমনে ব্যালকনিতে বসে আছে। খোলা কেশগুচ্ছ হাতুয়ার তালে তালে উঠছে। অর্ণব আলগোছে পিছন থেকে জড়িয়ে ধরলো আনায়াকে। আনায়া আগে অর্ণবের অস্তিত্ব টের পেয়েছে। ইচ্ছে করে এতক্ষণ না দেখার ভান ধরে বসেছিল। অর্ণব জড়িয়ে ধরতেই তেতে উঠে বলল, আমার কাছে কেন এসেছেন? কি যেন নাম মেয়েটার? ও হ্যাঁ, মনে পড়েছে, লাবণ্য নাকি? তার কাছে যান। অর্ণব আনায়াকে ঘুরিয়ে নিজের দিকে ফেরালো। আমার এত সুন্দরী বউ থাকতে আমি ওর কাছে যাব কেন? আমি তো শুধু আমার বউয়ের কাছে আসবো, ওই শাকচুনির কাছে যাওয়ার প্রশ্নই আসে না। তাহলে ও যখন জড়িয়ে ধরছিল তখন সাথে সাথে সরিয়ে দিলেন না কেন? অন্য মেয়ে কেন আপনাকে জড়িয়ে ধরবে কেন? বিশ্বাস করো, আমি তখন স্তব্ধ হয়ে গিয়েছিলাম। যখনই খেয়াল হয়েছে সাথে সাথে ওকে সরিয়ে দিয়েছি। আনায়া চুপ করে আছে। অর্ণব ভ্রু কুচকে বলল, আর ইউ জেলাস? অফকোর্স জেলাস। অর্ণব ভাবেনি আনায়া সরাসরি স্বীকার করবে। অবাক হলেও নিজেকে সামনে নিল। আনায়া মুখ ফুলে অন্যদিকে তাকিয়ে আছে। অর্ণব হুট করে এক ঝটকায় কোলে তুলে নিল আনায়াকে। আনায়া নিজের ভারসাম্য বজায় রাখতে অর্ণবের গলা জড়িয়ে ধরল। অর্ণব রুমের দিকে যেতে যেতে বলল, রুমে চলো, রাগ ভাঙানোর ব্যবস্থা করছি। আনার গালে রাগের বদলে লজ্জার লালিমা দেখা গেল। বেচারি লজ্জা পেয়েছে। অর্ণব রুমের দিকে এগিয়ে গেল। সময় কারোর জন্য অপেক্ষা করে না, বয়ে চলে নিজের গতিতে। মাঝে কেটে গেছে 2 দিন। আনায়া দাঁড়িয়ে আছে অর্ণবের ব্যালকনিতে। মৃদু মন্দ শীতল হাওয়া বইছে, শীতের আভাস পাওয়া যাচ্ছে। অর্ণব বেরিয়েছে সেই সকালে, এখনো আসার নাম নেই। আজ সকালেই ওরা আনায়াদের বাড়ি থেকে এসেছে। অর্ণবকে নামিয়ে দিয়ে কাজ আছে বলে সেই জেগেছে, এখনো আসেনি। দুপুরে খাওয়ার সময় আনায়া অপেক্ষা করতে চাইলেও মেহনাজ বেগম ওকে খেয়ে নিতে বলল। অর্ণবের আসার ঠিক ঠিকানা নেই। আনায়াকে জোর করে মেহনাজ বেগম আর অহনা খেতে বসিয়েছে। আনায়া ফোন হাতে নিয়ে ভাবনায় বসেছে। একবার ভাবছে অর্ণবকে কল দিবে, আবার ভাবছে থাক, কাজ শেষ হলে তো আসবেই।
দোনামনার মাঝে ফেসে গেছে বেচারি। অবশেষে সকল ভাবনা বাদ দিয়ে ডায়াল করলো অর্ণবের নাম্বারে। রিং হচ্ছে, তবে রিসিভ হচ্ছে না। মিনিট যেতেই অর্ণবের গাড়ির হর্ন শব্দ কানে এলো। আনা ওকে দিয়ে দেখলো অর্ণবের গাড়ি গেট দিয়ে ঢুকছে। আনা লড়ল না, সেখানেই দাঁড়িয়ে রইল। ক্লান্ত দেহ, অবসন্ন মনে ধূপধাপ পা ফেলে আসছে অর্ণব সাহেব। ঘেমে নিয়ে একাকার অবস্থা। অর্ণবকে দেখে মনে হচ্ছে ও ঘাম দিয়ে গোসল সেরে এসেছে। অর্ণব রুমে এসেই হাঁক ছাড়ল। মায়াবতী, কোথায় তুমি? রুমে এসো। আনা ব্যালকনি থেকে রুমে এলো, কোমরে হাত রেখে শুধালো। কি হয়েছে, হাঁক ছেড়েছেন কেন? তোমার একমাত্র জামাই ঘিমে নিয়ে এসেছে, সে খেয়াল আছে তোমার? কোথায় এসে জামাইয়ের সেবা করবে তা না করে উল্টো আমায় প্রশ্ন করছো? আমার একমাত্র জামাইকে যখন ফোন দিয়েছিলাম তখন সে কি এমন রাজকার্য করছিল? সে আমার ফোনটা তো ধরেই নাই, তাই আমিও তার খেয়াল রাখতে পারবো না। অর্ণব এগিয়ে গিয়ে আনায়ার গলা জড়িয়ে ধরে বলল। তোমার জামাই তার বউয়ের কাছে তাড়াতাড়ি আসার জন্য উতলা হয়ে গেছে, তাই তো 30 মিনিটের রাস্তা 10 মিনিটে পার করেছে। ফোন অফ থাকায় শুনতে পাইনি শব্দ। আনা অভিজ্ঞতার মতো করে বলল। বুঝলাম। অর্ণব দুষ্টু হেসে আনার বেঁধে রাখা চুলগুলো খুলে বলল। হাত দিয়ে এলোমেলো করে দিল, ফুদে উড়িয়ে দিল সামনের চুলগুলো। আপনি আর কত চালাবেন আমায় বলুন তো? অর্ণব আনায়ার চোখে চোখ রেখে বলল। এই দেহে প্রাণ থাকবে যতক্ষণ আমি তোমায় জ্বালাবো ততক্ষণ। ডিসেম্বরের শেষের দিকে কুয়াশার চাদরে ঢেকে আছে চারপাশ। বিগত কয়েকদিন যাবৎ প্রচুর শীত পড়ছে। কুয়াশায় বাড়ি থেকে পাশের বাড়ি স্পষ্ট দেখার জো নেই। অর্ণব ঘুমের মাঝেও শক্ত আলিঙ্গনে জড়িয়ে রেখেছে আনায়াকে। আনায়া গুটি গুটি মেরে অর্ণবের বুকে মুখ গুজিয়ে ঘুমিয়ে আছে। দুজনে ঘুমের বিভোর। বিছানার পাশে রাখা ঘড়ি বিকট শব্দ বেজে উঠল। অর্ণবের ঘুম হালকা হয়ে এলো। ঘুমের ঘরে হাত নাড়িয়ে অ্যালার্ম বন্ধ করে দিল। ধীরে ধীরে চোখ খুলল। চোখের সামনে মায়াবতীর মায়া মাখা মুখখান দেখে অর্ণব মুহূর্তের জন্য থমকে গেল। মেয়েটা গভীর ঘুমে ঘুমিয়ে আছে। আনাকে দেখতে একদম বাচ্চাদের মতো লাগছে। সিদ্ধ কোমল মায়ের মুখখানা, সামনের চোখগুলো মুখের উপর পড়ে থাকায় আনায়কে আরো বেশি সুন্দর লাগছে অর্ণবের নিকট। অর্ণব মনে মনে ভাবল, অবশেষে মেয়েটা ওর, শুধুমাত্র ওর। এই পিচ্ছি মেয়েটাকে পাওয়ার জন্য কত সাধনা, কত অপেক্ষা আর কত কিছু করতে হয়েছে তাকে। কিন্তু আনায়ের জন্য কিছুই জানে না। সবে ওর দৃষ্টির অগোচরে হয়েছে। অর্ণবের বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। আজ মেয়েটার চোখের সামনে, ওর অতি নিকটে। যার মুখ দেখে অর্ণবের দিন শুরু হয়, তাকে নিয়ে অর্ণবের দিনের শেষ। সবকিছুতে তার ছোঁয়া, তার অস্তিত্ব। অর্ণবের মন আনন্দিত হয়ে ওঠে। এখন ইচ্ছে করলে মায়াবতীকে ছুঁয়ে দেওয়া যায়, ভালোবাসার মুড়িয়ে ফেলা যায়। অর্ণবের ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। আলতো করে আনায়ার কপালে উষ্ঠ ছুঁয়ে দিল। আনায়ার কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে বিছানা থেকে নেমে ফ্রেশ হতে চলে গেল। আনায়া ঘুমিয়ে আছে। কানে কারো মৃদু কণ্ঠ ভেসে আসছে, কিন্তু ওর মোটেও উঠতে ইচ্ছে করছে না। ইচ্ছে করছে কম্বল জড়িয়ে ঘুমিয়ে থাকতে, কিন্তু অপর পাশের মানুষটার ওর ঘুম ভালো লাগে না। বউ, ও বউ, উঠো, কলেজ যেতে হবে তো। আজ না তোমাদের অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার লাস্ট দিন। আনায়া ঘুম ঘুম কণ্ঠে বলল। তাহলে উঠে পড়ো। কিন্তু আমার তো উঠতে ইচ্ছে করছে না, আরো ঘুমোতে ইচ্ছে করছে। অর্ণব কাছে এসে এক ঝটকায় আনায়াকে তুলে বুকের সাথে হেলান দিয়ে বসিয়ে দিল। আনায়া এখনো চোখ বুজে আছে। অর্ণব মৃদু কণ্ঠে বলল। চোখ খোলো বউ, দেরি হয়ে যাচ্ছে তো। আনায়ার মেজাজ চটে গেল। এই লোকটার কি ওর ঘুম সহ্য হচ্ছে না? আনায়া ঝাঁঝালো কণ্ঠে বলল। এই কানের পাশে বউ বউ না করে বউকে একটু ঘুমাতেও তো দিতে পারেন। তা না করে ষাঁড়ের মতো কানের পাশে বউ বউ করে যাচ্ছেন। ভার্সিটি থেকে এসে ঘুমিয়েও এখন ওঠো। অর্ণব পিছন থেকে সরে গেল। আনায়া পড়ে যেতে নিয়েও নিজেকে সামলে নিল। অর্ণব আয়নার সামনে দাঁড়িয়ে রেডি হচ্ছে। আনায়া বিছানার মাঝখানে বসে আছে। বসে বসে অর্ণবের দিকে তাকিয়ে আর গুষ্টি উদ্ধার করছে। আনায়ার মোটেও কম্বল ছেড়ে উঠতে ইচ্ছে করছে না। ইচ্ছে করছে অর্ণবের চুলগুলো টেনে দিতে। ওর স্বাদের ঘুম। অর্ণব চুল আঁচড়াতে আঁচড়াতে বলল। আমাকে দেখার সময় পাবে পরে, এখন ফ্রেশ হতে যাও। আনায়া ভেঙচি কেটে বলল। আপনাকে দেখতে আমার বইই গেছে। বিছানা থেকে নেমে ফ্রেশ হতে চলে গেল। অর্ণব আনায়ার কাণ্ডে হেসে দিল। আনায়ার ভার্সিটির সামনে এসে গাড়ি থামলো। আনায়া নেমে পড়ল, সাথে অর্ণবও নামলো। অ্যাসাইনমেন্ট জমা দেওয়া হলে বাড়িতে চলে যাও, আমার কাজ আছে। তারপর শেষে তোমায় নিয়ে যাবে, নিজের খেয়াল রেখো। আনায়া সাই জানিয়ে এগিয়ে গেল। অর্ণব ওর যাওয়ার দিকে তাকিয়ে রইল। আনায়া যতক্ষণ না ভিতরে যাচ্ছে ততক্ষণও এখানে দাঁড়িয়ে থাকবে। ভার্সিটির গেটের সামনে অর্ষা আনায়ার জন্য দাঁড়িয়ে আছে। তাপস গাড়িতে বসে ওর দিকে তাকালো। ইদানিং চোখগুলো ব্যয়া হয়ে গেছে। একটু ওর কথা শুনে না। আশেপাশে কেন যেন ধনী লঙ্কাতেই খুঁজে বেড়ায়, যার সাথে 2 মিনিটও শান্তি মতো কথা হয় না। ব্যয়া মন কেন তাকে খুঁজবে?
মনটা ওর নাকি অর্ষার। তাপস অনেকবার মনকে শাসিয়েছে, তবে শুনলে তো অর্ষার চোখ পড়ল তাপসের ওপর। ছেলেটাকে দেখলে ওর মেজাজ কেমন গরম হয়ে যায়। শান্তশিষ্ট অর্ষা রণমূর্তি ধারণ করে। এই যে ছেলেটা ওর দিকে তাকিয়ে আছে দেখে মনে হচ্ছে ঝগড়া করা মুড নিয়ে তাকিয়ে আছে। অর্ষার চোখ ছোট ছোট করে ওর দিকে তাকালো। চোখে চোখে দুজনের এক দফা ঝগড়া হয়ে গেল। নিঃশব্দে যুদ্ধ যাকে বলে। আনায়া অর্ষাকে ডাকছে, তবে ও শুনছে না। আনায়া এবার হালকা ধাক্কা দিয়ে বলল, কিরে কি ভাবছিস? অর্ষা হুঁশ ফিরে পেয়ে বলল, কি বললি? বললাম কি ভাবছিস, ভেতরে যাবি না? কিছু না, চল। আনায়া অর্ষা ভার্সিটির ভিতরে চলে গেল। অর্ণব গাড়িতে উঠে তাপসকে গাড়ি স্টার্ট দিতে বলল। ওরাও প্রস্থান করলো। অ্যাসাইনমেন্ট জমা দেওয়া সোশ্যালে আনায়া, অর্ষা, রাইহা এর দিয়া মিলে ক্যাম্পাসের এক পাশটায় বসলো। অনেকদিন দেখা নেই সবার। রাইহা আফসোস করতে করতে বলল, আনায়া, তুই আমার ক্রাশকে নিয়ে গেলি? কিভাবে পারলি বল বান্ধবী ক্রাশকে নিতে? আমি তোর ক্রাশকে নিইনি, তোর ক্রাশ আমার নিয়ে গেছে। পাশ থেকে দিয়া বলল, তোরা জানিস না অর্ণব ভাইয়া ওর কত নাম্বার ক্রাশ? গুনে গুনে লিস্টে 26তম অবস্থানে আছে। ক্রাশ তো ক্রাশ, এখানে লিস্টের কি আছে? ওনাকে আগে দেখলে প্রথম ক্রাশটা ওনার উপরেই খেতাম। তবে আফসোস, তাহাকে দেখার আগে 25 জনকে দেখে ফেলেছি। আনায়া বলল, ক্রাশকে এখন থেকে দুলাভাইয়ের চোখে দেখবি, ওটা আমার জামাই। আমার চরিত্র এতটাও খারাপ না যে বিবাহিত ব্যাটার দিকে তাকাবো। বিয়ের আগে তাকিয়েছি, এখন আর নজর দেবো না, তুই চিন্তা করিস না। আরো কিছুক্ষণ আড্ডা দিল চারজন। এর মাঝে দিয়ার ফোন এলো। ওকে জরুরি বাসায় যেতে বলছে। রাইহা দিয়ার বাসা কাছাকাছি হয়, ওরা চলে গেল। আড্ডার পুরোটা সময় অর্ষা চুপ রইল। আনায়া বিষয়টা খেয়াল করেছে, ওরা তাকে কিছু বলেনি। অর্ষার কাঁধে হালকা চাপড় দিয়ে জিজ্ঞেস করলো, চুপচাপ কেন? এমনি। তুই বল, শ্বশুর বাড়ি কেমন লাগছে? তোর শ্বশুর শাশুড়ির ননদ কেমন আছে? ননদ শব্দটা বলার সময় অর্ষার কণ্ঠস্বর কেমন হয়ে গেল। আনায়া সেটা খেয়াল করলো, হাসি মুখে বলল, শ্বশুর বাড়ি বিন্দাস লাগছে, কিন্তু বরটাকে আজকে জন্য জল্লাদ জল্লাদ লাগছে। কেন? ভাইয়া কি করলো? আরে আর বলিস না, কি সুন্দর ঘুমিয়েছিলাম, কিন্তু বজ্জাত লোক আমার টেনে তুলে দিল। শুক্রিয়া আদায় কর, অন্য ভাইয়া তোকে কিছু বলে না। আর আমার মা প্রতিদিন আমার কানের পাশে ঘ্যান ঘ্যান করতেই থাকে। আনায়া ভেঙচি কেটে বলল, শুক্রিয়া না কচু। আনায়া শীতের শুরুতেই অর্ণবকে বলে দিয়েছে এই ঠান্ডার মাঝে ও কোনো মতে রেগুলার ভার্সিটিতে ক্লাস করবে না। এত শীতে ভার্সিটি যাওয়ার প্রশ্নই আসে না। অন্যদ অমত করেনি বলেছে, ভার্সিটিতে না যাও সমস্যা নেই, তবে বাসায় বসে পড়া কমপ্লিট করতে হবে। অ্যাসাইনমেন্ট বা প্রেজেন্টেশন থাকলে যেতে হবে, এটা নিয়ে কোনো কথা শুনতে চাই না। আনায়া অর্ণবের কথা মেনে নিয়েছে। আজকে অ্যাসাইনমেন্ট ছিল বলে ভার্সিটি আসা। অর্ষা উঠে হাঁটা দিল। ওর বসে থাকতে ভালো লাগছে না। ওর পিছু পিছু আনায়া এলো। অর্ষাকে মন মরা দেখে বলল, দাঁড়া, খুব শীঘ্রই তোর আর ভাইয়ার। বলতে গিয়ে থেমে গেল। খেয়াল হলো কি বলতে চাচ্ছিল। অর্ষা আনায়ার দিকে তাকিয়ে আছে। আনায়া কথা ঘুরিয়ে বলল, আন্টিকে বলে তোর বিয়ের ব্যবস্থা করছি। আমি মিঙ্গেল আর আমার বেস্ট ফ্রেন্ড সিঙ্গেল থাকবে। বিষয়টা তো মানা যাচ্ছে না একদমই। অর্ষা কথার পৃষ্ঠে কিছু বলল না। মলিন চোখে তাকিয়ে সামনে এগিয়ে গেল। আনায়া মনে মনে নিজেকে শখানেক গালাগালি দিল। আজও মনে পড়ে সেদিনকার কথা, আনায়া ওদের বাড়িতে আসার পরের দিনের ঘটনা। বিকেলবেলা আনায়া অর্ষাকে খেপাচ্ছিল। অর্ষা খেপে দিয়ে ওকে তাড়া করলে আনায়া উঠিয়ে দৌড়ে লাগায়। অর্ষা ওর পিছনে আসছে। পুরো ড্রয়িং রুমে ছোটাছুটি করে আনায়া সিঁড়ি দিয়ে উপরে ওঠা শুরু করলো। একেবারে ছাদে এসে থামলো। পিছন ফিরে অর্ষাকে তাকিয়ে দেখলো অর্ষা খুবই কাছে। আনায়া ছাদের অন্য পাশে যেতে নিল। সামনে গিয়ে দেখলো আবির আর অহনা দুজন পাশাপাশি বসা। অহনা আবিরের কাঁধে মাথা রেখে আছে। দুজন কথা বলছে। আনায়া ওদের থেকে দূরে থাকায় ওদের কথা শুনতে পেল না। তবে ওদের মাঝে কি সম্পর্কিত কথা হতে আনার বুঝতে দেরি হলো না। আবির হাত বাড়িয়ে অহনার চুল কানের পিছনে গুজে দিল। অর্ষা ততক্ষণে আনায়ার পিছনে এসে দাঁড়িয়েছে। আনায়া একবার ওদের দিকে তো একবার অর্ষার দিকে তাকালো। কি বলবে কিছুই বুঝতে পারল না। অর্ষা আনায়ের হাত ধরে সেখান থেকে নিয়ে এলো। আনার বেলকনিতে দাঁড়িয়ে আছে অর্ষা আর আনায়া। অর্ষা স্বাভাবিক ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। ওকে দেখে বোঝার উপায় নেই ওর মাঝে কি চলছে। আনায়াকে এতটা শান্ত দেখে জিজ্ঞেস করলো, তুই তো শান্ত আছিস কি করে? কিছু তো বল। অশান্ত হওয়ার কিছুই হয়নি, আর বলার মতো কিছু নেই। মানুষ মানুষকে ভালোবাসতেই পারে। আনায়া কপাল কুঁচকে জিজ্ঞেস করলো, তুই আগে থেকেই জানতি? হ্যাঁ, জানতাম। আমায় বলিসনি কেন? বলার মতো কিছুই নেই তাই। সত্যি কি বলার মতো কিছু নেই? এই জন্যই তুই
তুই এতদিন মুড অফ করে ছিলিস, কবে থেকে জানিস? অনেক আগে থেকে। অর্ষা আনায়াকে পরপর সব খুলে বলল। সব শোনার পর আনায়া বলল, তুই একা একাই কষ্ট পেয়ে গেলি, আমায় একটু কিছু বললিও না। আমি তোর বেস্ট ফ্রেন্ড। অর্ষা আনায়াকে জড়িয়ে ধরে বলল, ওই মুহূর্তে তোকে বললি তুই মন খারাপ করতি, তাই কিছু বলিনি। রাগ করিস না। দাঁড়া, আমি ভাইয়ের সাথে কথা বলছি। তুই আবির ভাইকে এই বিষয়ে কিছুই বলবি না। কেন? আমি চাই না উনি এই বিষয়ে জানুক। এখানে ওনার কোনো দোষ নেই, আমি ওনাকে কখনো বলিনি। উনি কাউকে ভালোবাসতেই পারে। আর সবচেয়ে বড় কথা, আমি নিজেকে সামলে নিয়েছি, তাই চাই না এটা নিয়ে তুই আবির ভাইকে কিছু বল। সত্যি কি সামলাতে পেরেছিস? অর্ষা ঢোক গিলল। ও ভালো করে জানে ও সবার সামনে মিথ্যা বলতে পারলেও আনার সামনে বলতে পারবে না। দীর্ঘশ্বাস ফেলে বলল, চিন্তা করিস না, সামলাতে না পারলেও ইনশাআল্লাহ খুব শীঘ্রই সামলে নেব। আনা অর্ষাকে জড়িয়ে ধরল। মনে মনে প্রার্থনা করলো যেন অর্ষার জীবনে এমন কেউ আসুক যে ওকে অনেক ভালোবাসবে, ওকে আগলে রাখবে। আনার ভাবনার মাঝে ওর ফোন বেজে উঠল। ব্যাগ থেকে ফোন বের করে দেখলো অর্ণব কল দিয়েছে। আনার ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। ফোন রিসিভ করে কানে ধরতে ওপাশ থেকে অর্ণব বলে উঠল, কোথায় তুমি? অ্যাসাইনমেন্ট জমা দেওয়া হয়েছে? হ্যাঁ। তাহলে বাইরে আসো। আনে অর্ষা বেরিয়ে এলো। বাইরে এসে দেখলো অর্ণব গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। আনে আর সোজা ওর কাছে গিয়ে জিজ্ঞেস করলো, আপনি না একটু আগেই গেলেন, আবার চলে এলেন যে? বউকে মিস করছিলাম, তাই চলে এলাম। সারাদিন বউ বউ করলে হবে? কাজকর্ম সব তো লাটে উঠে যাবে। যা যেদিক যাওয়ার যাক, শুধু বউ থাকলেই হবে। আনের নিজেকে বড্ড ভাগ্যবতী মনে হলো। নিজেকে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ মনে হচ্ছে। হুট করে মনে প্রশ্ন জাগলো, ওর কপালে এত সুখ সহ্য হবে তো? গধূলি বিকেলে সূর্য অস্ত যাচ্ছে পশ্চিমে। আকাশ লাল আভায় সেজে উঠেছে আপন সাজে। নদীর পানিতে দৃশ্যটা বড়ই সুন্দর লাগছে, এক অনন্য সৌন্দর্য। আনায়া অর্ণবের কাঁধে মাথা রেখে বসে আছে, একসাথে সূর্য অস্ত যাওয়া দেখছে। চারপাশে মানুষ নেই বললেই চলে। কয়েকদিন যাবৎ ব্যস্ততায় বউকে সময়ই দেওয়া হচ্ছে না, তাই টুপ করে এক প্রকার কিডন্যাপ করে বউকে নিয়ে এসেছে। আনায়াকে নিয়ে আসার ঘটনা মনে করে অর্ণব হেসে উঠল। বিগত কয়েকদিন যাবৎ অর্ণব খুবই ব্যস্ত। বাড়ি আসে, রাত করে চলে যায় খুবই ভোরে। আনায়া জেগে থাকতে চাইলে অর্ণব বারণ করেছে। তাও আনায়া একদিন জেগেছিল, তাই অর্ণব গম্ভীর কণ্ঠে বলেছিল, এরপর যেন রাত জাগতে না দেখি, পরে শরীর খারাপ করবে। আর এই সমস্যা হবে না, আমার অভ্যেস আছে। আমি বলেছি ঘুমিয়ে যাবে মানে ঘুমিয়ে যাবে। আনায়া সেদিন গাল ফুলিয়েছিল। অর্ণব ভালোবেসে রাগ ভাঙিয়েছে। সেদিনের পর আনায়া ঘুমিয়ে যেত। অর্ণব সারাদিন শেষে রুমে এসে দেখত ড্রিম লাইটের আলোয় তার মায়াবতীর মুখ জ্বলজ্বল করছে। ক্লান্ত শরীরে পোশাক পরিবর্তন না করেই বসে পড়ল মায়াবতীকে দেখার তৃষ্ণা মেটাতে। মেয়েটাকে না দেখলে ওর বুকটা কেমন খা খা করে। যেমন খরায় মানুষ বৃষ্টির অপেক্ষা করে, ঠিক তেমন এই মেয়েটার মাঝে ওর সকল সুখ, আনন্দ, ভালোবাসা বিরাজ করে। অর্ণবের সকল ক্লান্তি এক লহমায় কেটে যায়। ফ্রেশ হয়ে এসে আনায়াকে বুকে জড়িয়ে ঘুমিয়ে যায়। আনায়া রাত 12টা পর্যন্ত অপেক্ষা করে অর্ণবের জন্য। অর্ণব না এলে ঘুমিয়ে যায়। সাহেবের বারণ আছে যে, এসে জেগে থাকতে দেখলে রাগ করে বসে থাকবে। আনায়া রাতে ঘুমাতে যাওয়ার আগে বড্ড আকাঙ্ক্ষা নিয়ে ঘুমায়। এই বুঝি ঘুম ভেঙে নিজেকে অর্ণবের বুকে আবিষ্কার করবে, কিন্তু ওকে বারবার হতাশ হতে হয়। ওর ঘুম ভাঙতে ভাঙতে ততক্ষণে অর্ণব চলে যায়। আনায়া প্রতিদিন ঘুম ভেঙে বিষণ্ণ মনে বসে থাকে। পড়াশোনা, মেহনাজ বেগমের সাথে রান্নাঘরে টুকটাক কাজ, আরান অহনার সাথে গল্প করে ওর দিনের বেশিরভাগ সময় কাটে। এভাবে চলল সপ্তাহ খানেক। আনার মন মেজাজ খারাপ, কিছুই ভালো লাগছে না। সবসময় কেমন বিষণ্ণ লাগে, বিষাদ লাগে সব। অবশেষে আনার সিদ্ধান্ত নিল ওকেই কিছু একটা করতে হবে। ভাবনায় বসলো কি করা যায়। অনেকক্ষণ ভাবার পর উপায় পেতেই কুটিল হাসলো, বিড় করে বলল, মিস্টার অর্ণব, আপনার বড্ড ব্যস্ততা, তাই না? আপনার ব্যস্ততা যদি আমি না ছুটিয়েছি তাহলে আমিও মিসেস অর্ণব নই। ঘড়িতে রাত 12টা বেজে 25 মিনিট। অর্ণব ক্লান্ত শরীরে রুমের দরজা ঠেলে ভেতরে ঢুকলো। পাঞ্জাবির বোতাম খুলতে খুলতে বিছানার দিকে এগিয়ে গেল। তবে বিছানার সামনে যেয়ে ভ্রু কুচকে এলো। পুরো বিছানা ফাঁকা। ওয়াশরুমে উকি দিল, ওয়াশরুম ফাঁকা, সেখানে কেউ নেই। ছুটল ব্যালকনিতে। আনায় মাঝে মাঝে ব্যালকনিতে থাকা কাউসে ঘুমিয়ে থাকে, কিন্তু আজ সেখানে কেউ নেই। অর্ণব বিচলিত হলো। এত রাতে বউ গেল কই? মাথায় এলো অহনার কথা। ওর সাথে রাগ করে আবার অহনার সাথে ঘুমায়নি তো? ড্রেস চেঞ্জ না করে অহনার রুমের সামনে গেল, দরজায় টোকা দিচ্ছে। সেকেন্ড 2 পর অহনা ঘুম ঘুম চোখে দরজা খুলে বলল,
কি হয়েছে? এত রাতে ডাকছো কেন? তোর ভাবি কই? কেন, রুমে নেই? থাকলে তোকে জিজ্ঞেস করতাম। ঠিকই বা কি করবে, তুমি তাকে সময় দাও? মানে? আমি জানি না। এই তুমি যাও তো, আমার ঘুম পাচ্ছে। তোর ঘুমের গুষ্টি গেলাই। আমি বউ পাচ্ছি না আর তুই আছিস তোর ঘুম নিয়ে। বল আনায়া কোথায়? আমি জানি না। বল, না হয় আমি তোকে ঘুমাতে দিব না। ভাবি তার বাবার বাড়ি চলে গেছে, যার কাছে তার জন্য সময় নেই, ভাবি তার সাথে থাকবে না। অর্ণব দরজা ছেড়ে দিল, ধীর পায়ে রুমের দিকে এগিয়ে গেল। পকেট থেকে ফোন বের করলো আনায়াকে কল করার জন্য। মেয়েটার এত সাহস, ওকে না বলে চলে গেল। ওকে একবার বলার প্রয়োজন বোধ মনে করলো না। আনার নাম্বার ডায়াল করতে যে স্ক্রিনে তাকিয়ে দেখলো প্রায় 1 ঘন্টার মতো বেজে গেছে। এত রাতে মেয়েটা নিশ্চয়ই ঘুমিয়ে গেছে, তাই কল করতে যেও থেমে গেল। ফোন রেখে ফ্রেশ হতে চলে গেল। অপরদিকে আনায়া নিজের ব্যালকনিতে বসে আছে, অপেক্ষা করছে অর্ণব কখন ফোন দেবে। ঘড়ির দিকে তাকিয়ে সময় দেখে নিল। এতক্ষণে তো অর্ণবের বাড়িতে আসার কথা। ও যে বাড়িতে নেই এটাও জানার কথা। ও তো বাড়িতে নেই জেনেও মানুষটা ওকে একটা কল দিল না। মনে মনে বড্ড অভিমান হলো। কল দিবে না, কথা বলবে না বজ্জাত লোকটার সাথে। থাক, সে তার মতো ব্যস্ত। রাগে জিদে ব্যালকনিতেই ঘুমিয়ে গেল। অর্ণব বিছানায় শুয়েও এপাশ ওপাশ করছে, কিন্তু ঘুম আসার নাম নেই। সব কেমন হাহাকারময় লাগছে। বুকটা ফাঁকা পড়ে আছে। খুব করে আনায়ের অভাব অনুভব হচ্ছে। মনে মনে ভাবলো আজকের রাতটা কোনো মতে পার হয়ে যাক, কাল সোজা শ্বশুর বাড়ি যে উঠবে। বউ ছাড়া কেমন এতেম এতেম ফিল হচ্ছে। চারপাশে সব বিষাদ বিষাদ। পরদিনও অর্ণবের ব্যস্ততাই কাটল। সারাদিনে কয়েকবার আনায়াকে ফোন করেছে, তবে কল রিসিভ হয়নি। অর্ণবের বুঝতে দেরি হলো না বউ বড্ড খেপেছে। মনে ফোন দিয়ে আটতে বসলো বউয়ের রাগ কিভাবে ভাঙানো যায়। ভাবনা শেষে তাপসকে কিছু একটা বলে মুচকি হাসলো। এবার দেখবে কিভাবে বউ রাগ করে থাকে। রাত তখন 12টা বাজে। আনার বাড়িতে এসে কলিং বেল দিল। লিলিমা দরজা খুলে দিল। অর্ণবকে দেখে জিজ্ঞেস করলো, ভাইয়া এত রাতে? আর বলবেন না, আপনার ননদিনী রেগে আছে, তাই এই রাতে না আসলেই নয়। আমিও খেয়াল করেছি, কাল এসে থেকে আনায়ার মুড অফ। জিজ্ঞেস করলে বললো এমনি। ভাইয়া হাত মুখ ধুয়ে আসুন, আমি খাবার দিচ্ছি। আমি খেয়ে এসেছি, ভাবি আপনাকে কষ্ট করতে হবে না। আপনি একটু ওয়েট করুন, আমি আসছি। অর্ণব সিঁড়ি বেয়ে ওপরে চলে গেল। আনায়ের রুমের সামনে যেয়ে দরজা খোলার চেষ্টা করলো। ভাগ্য ভালো থাকায় দরজা খোলা ছিল। ভিতরে প্রবেশ করতেই অর্ণবের চোখ আটকে গেল তার মায়াবতীর পানে। এলোমেলো হয়ে ঘুমিয়ে আছে। আনার ঘুমানোর ধরনে অর্ণব হেসে দিল। গোটা একটা দিন একটা রাত কেটেছে এই মুখটা না দেখে। এতক্ষণে তৃষ্ণা সব মিটল। এগিয়ে গিয়ে উষ্ঠ ছুঁয়ে দিল আনায়ের কপালে। অতঃপর আলতো করে আনায়াকে কোলে তুলে নিল। নিঃশব্দে এগিয়ে গেল যেন আনায়ার ঘুম না ভাঙে। সিঁড়ি বেয়ে নিচে নেমে দেখল সোফায় বসে নীলিমা ঝিমোচ্ছে। অর্ণব মৃদু কণ্ঠে ডেকে বলল, ভাবি দরজা আটকে দেন। এত রাতে মিয়া পিপি কোথায় যাওয়া হচ্ছে? বউ রাগ করছে, তার রাগ ভাঙাতে নিয়ে যাচ্ছি। সাবধানে যাবেন। বেস্ট অফ লাক। অর্ণব আনায়াকে নিয়ে বেরিয়ে এলো। ড্রাইভিং সিটের পাশে শীতে ওকে বসিয়ে দিয়ে নিজে যেয়ে বসলো ড্রাইভিং সিটে। আনার মাথায় টেনে নিয়ে কাঁধে রাখলো। অতঃপর গাড়ি স্টার্ট দিল। আধারে মোড়া কক্ষে বসে প্রতিহিংসার অনলে পুড়ে সারকার হচ্ছে। মস্তিষ্কে কষছে প্রতিশোধের ছোপ। হাসতে হাসতে বলল, অবন্য শিকদার, খুব শীঘ্রই তোর ধ্বংস হবে। আমি তোকে প্রাণে মারবো না, তবে তোর প্রাণ ভোমরা কেড়ে নিব। বেঁচে থেকেও মরার মতো বাঁচবি তুই। তিলে তিলে ধ্বংস হবি তুই, ধ্বংস। বিকৃত স্বরে হেসে উঠল মানুষটা। পুরো ঘর কেঁপে উঠল বিকৃত শব্দে। সকাল সকাল ঘুম ভেঙে আনায়া নিজেকে কারো শক্ত আলিঙ্গনে আবিষ্কার করলো। তবে বিচলিত হলো না। নাকে পরিচিত ঘ্রাণ অনুভব হলো। আলিঙ্গনে আবদ্ধ করা মানুষটা যে ওর বড্ড চেনা। আশেপাশে তাকে ভ্রু কুচকে এলো। ও তো রুমে ছিল, তাহলে এখানে এলো কিভাবে? পাশ ফিরে অর্ণবের দিকে তাকালো। নিশ্চয় এসব এই বজ্জাত লোকটার কাজ। তাছাড়া আর তার কাজ হবে কার? আনার ইচ্ছে করলো অর্ণবের চুল টেনে দিতে। হাত বাড়িয়েও হাত গুটিয়ে নিল। নিশ্চয় মানুষটা অনেক রাত করে ঘুমিয়েছে, এখন ডাকা ঠিক হবে না। আনায় অর্ণবের চুলগুলো এলোমেলো করে দিয়ে ফের ঘুমিয়ে পড়ল। অর্ণবের ঘুম ভাঙলো বেলা করে। বাহুডোরে মায়াবতীকে দেখে এক লহমায় মনটা ফুরফুরে হয়ে গেল। কোমল কণ্ঠে ডাকতে শুরু করলো, বউ ওঠো, সকাল হয়ে গেছে। আনায়া চোখ কসলে উঠে বসলো। অর্ণবের দিকে তাকিয়ে মুখ ভিনসি দিয়ে বিছানা থেকে নামতে নিলে অর্ণব আনায়ার ওড়নার কোনা টেনে ধরল। আনায়া প্রশ্নসূচক দৃষ্টিতে তাকালো। এখনো রাগ করে থাকবে, কথা বলবে না? ব্যস্ত মানুষের সময় আছে নাকি আমার কথা শোনার? অর্ণব এক টানে আনায়াকে কোলে বসিয়ে দিল। কানে কানে ফিসফিস করে বলল,
বউ চাইলে আদর দিয়ে রাগ ভাঙাতে পারি। আজ পুরো দিন বউয়ের নামে লিখে দিলাম। অর্ণবের কথায় আনায়ার গাল লজ্জায় লাল হয়ে উঠল। আস্তে করে অর্ণবের কাঁধে চাপড় দিয়ে বলল, অসভ্য লোক। শুধু তোমার জন্য। আনায়া লজ্জা পেয়ে অর্ণবের বুকে মুখ কুচে দিল। অর্ণব উচ্চ স্বরে হেসে দিল। মস্তিষ্কে দুষ্টু বুদ্ধিরা নাড়া দিয়ে উঠল। অর্ণব আনায়াকে জ্বলাতে বলল, আমার কথায় লজ্জা পেয়ে আমার বুকে মুখ গুচ্ছ, বাহ ইন্টারেস্টিং তো। পুরো রিসোর্ট জুড়ে অর্ণব, আনায়া আর স্টাফরা ছাড়া কেউ নেই। অর্ণব পুরো রিসোর্ট বুক করেছে। রিসোর্টের এক পাশে নদী আছে। আনায়া অর্ণব সেখানে বসে গোধূলি বিকেলের সৌন্দর্য বিলাস করছে। হুট করে দুষ্টু বুদ্ধি মাথায় চেপে বসলো। আনায়া অর্ণবের চুল ধরে টান দিল, অতঃপর ছুট লাগালো। অর্ণব ছুটলো আনায়ার পিছু পিছু। পুরো জায়গাটা জুড়ে দুজন দৌড়াদৌড়ি করছে। এক পর্যায়ে অর্ণব আনায়াকে ধরে ফেললো। নিজের সাথে চেপে ধরে জিজ্ঞেস করলো, এবার কোথায় পালাবে? আনায়া পা উঁচু করলো। টুপ করে চুমু বসিয়ে দিল অর্ণবের গালে। অর্ণব ভেবা চাকা খেয়ে গেল। ও ভাবেনি আনায়া এভাবে হুট করে চুমু দিয়ে বসবে। নিজের অবকাতকা কাটিয়ে উৎস ছুঁয়ে দিল আনায়ার কপালে আর গালে। এগিয়ে গেল আনায়ার গোলাপি রঙা অধরের পানে। আনায়া আটকে দিল। অর্ণব ভ্রু কুচকে তাকালো। আনায়া ওর ভ্রু কুচকানোর ধরন দেখে বলল, ইহা আপনার বেডরুম নহে, অসভ্য পুরুষ। সো কন্ট্রোল ইয়োরসেলফ। আনায়ার বলার ধরেন অর্ণব হেসে দিল। ওর হাসি যেন থামার নামই নিচ্ছে না। আনায়া গাল ফোলালো। গাছে গাছে শিউলি ফুল ফুটেছে। শিউলি ফুলের ঘ্রাণে মোমো করছে চারপাশ। আনায়া শিউলি ফুল গাছের নিচে দাঁড়িয়ে ফুলগুলোর দিকে তাকিয়ে আছে। ওর থেকে কিছুটা দূরত্বে অর্ণব গাছের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। শিউলি ফুল গাছটা তা উঁচু হওয়ায় আনায়ার ডাল লাগালো পাচ্ছে না। পা উঁচু করে ধরার চেষ্টা করছে, তাও হচ্ছে না। এবার লাফ দিয়ে চেষ্টা করলো। অর্ণব আনায়ার কাণ্ড দেখে মিটি মিটি হাসছে। আনায়ার ইচ্ছে করছে অর্ণবকে উল্টো করে গাছে লটকে রাখতে। বজ্জাত লোকটা দেখছে, তাও এগিয়ে এসে ফুল পেরে দিচ্ছে না। আনায়া রেগে মেগে অর্ণবের দিকে এগিয়ে যেতে নিল। এমন সময় গুলির শব্দ ভেসে এলো। আনায়া লুটিয়ে পড়তে নিল। মুহূর্তের ব্যবধানে কি থেকে কি হয়ে গেল। গভীর রাত্রিতে শুনশান পরিবেশ। সাফেদ রঙা বেডে নিস্পান হয়ে পড়ে আছে আনায়া। বিগত 10 ঘন্টা যাবৎ মেয়েটার জ্ঞান নেই। অর্ণব মলিন চোখে তাকিয়ে আছে ওর মায়াবতীর পানে। এই তো কয়েক ঘন্টা আগেও মেয়েটা খিলখিল করে হাসছিল, রেগে অর্ণবের সাথে ঝগড়া করছিল। কয়েক ঘন্টার ব্যবধানে মেয়েটা অবচেতন অবস্থা হসপিটালের বেডে শুয়ে আছে। অর্ণবের চোখের কোণে পানি টলমল করছে। এই বুঝি ঝরে পড়লো বলে। বুক ফেটে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। কয়েক ঘন্টা আগের ঘটনা। আনায়া রেগে মেগে অর্ণবের দিকে আসতে নিল। হুট করে গুলির শব্দ শোনা গেল। মুহূর্তের ব্যবধানে আনায়া লুটিয়ে পড়ল। অর্ণব দৌড়ে যেয়ে আঁকড়ে ধরল আনায়াকে। পিঠে হাত রাখতে হাত ভিজে উঠল তাজা রক্তে। অর্ণব হাত সামনে আনার সাহস পাচ্ছে না। কাপা কাপা হাত সামনে রাখতে মাথা ঘুরে গেল। আনা ততক্ষণের জ্ঞান হারাচ্ছে। অর্ণব কি করবে কিছুই মাথায় আসছে না। কি থেকে কি হয়ে গেল কিছুই বুঝে উঠতে পারল না। গুলির শব্দে স্টাফেরা সবাই এদিকে ছুটছে। ওদিকের সাথে তাপসও আছে। তাপস সব সময় অর্ণবের আশেপাশে থাকে। ছেলেটা ওকে কখনো একা ছাড়তে চায় না। অর্ণবকে এভাবে আনায়ার মাথা কোলে নিয়ে নিষ্ফল চেয়ে থাকতে দেখে তাপস এগিয়ে এসে বলল, ভাই ভাবির তো গুলি লেগেছে, ভাবিকে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যেতে হবে। ভাই উঠুন। তাপসের কথায় অর্ণবের ধ্যান ভাঙল। এক ঝটকায় আনাকে কোলে তুলে নিয়ে উদভ্রান্তের ন্যায় এগিয়ে গেল। তাপস স্পিডে গাড়ি ড্রাইভ করছে। অর্ণব আনায়ার মাথা কোলে নিয়ে অনবরত ডেকে চলেছে, কিন্তু আনায়ার সার শব্দ নেই। অর্ণব ডেকেই চলেছে। হসপিটালে নিয়ে এলে আনায়াকে সাথে সাথে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়। অর্ণব কি করবে ভেবে পাচ্ছে না। ওর গায়ের আশ কালার শার্ট রক্তে মাখামাখি হয়ে আছে। তারপর অর্ণবের অবস্থা বুঝতে পারল। পকেট থেকে ফোন বের করে কল লাগলো আহনার নাম্বারে। সংক্ষেপে ওকে ঘটনা বলে কল কেটে দিল। কিছুক্ষণের মাঝে হসপিটালের করিডোরে শিকদার বাড়ি আর খান বাড়ির মানুষে ভরে গেল। অর্ণবের হাতের ওপর মুখ ভর করে অপারেশন থিয়েটারের সামনে বসে আছে। তাপসর পাশে দাঁড়িয়ে আছে। অর্ণব বারবার নিজেকেই দায়ী করছে। বিড়বিড় করে বলছে, কেন আমি খেয়াল করলাম না? কেন আমি খেয়াল করলাম না? কেন? আমি যদি খেয়াল করতাম তাহলে এমন কিছুই হতো না। শিট, সব আমার নিজের বল। আমি আমার মায়াবতীকে রক্ষা করতে পারিনি। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। গল্পের মাঝে বিরক্ত করার জন্য সত্যি সরি, তবে একটা গুড নিউজ আছে। যারা তামিম নয়নিকার গল্প নিয়মিত শুনেন তাদের জন্য আরেকটি নতুন গল্প নতুন চ্যানেলে আপলোড করা হবে কয়েকদিনের ভিতরেই। সো গল্পটি ভীষণ রোমান্টিক। গল্পের নাম মাফিয়া যখন রোমান্টিক। গল্পটি নিয়মিত পেতে এই ভিডিওর কমেন্ট বক্স ফলো করুন। নতুন চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সাবস্ক্রাইব করে নেবেন। আর হ্যাঁ,
গল্পটি সত্যি অনেক সুন্দর। চ্যানেলটি ঝটপট সাবস্ক্রাইব করে ফেলুন। আমি একজন ব্যর্থ প্রেমিক, ব্যর্থ স্বামী। আমি পারিনি রক্ষা করতে, আমি পারিনি। অর্ণব পুরোপুরি ভেঙে পড়েছে। এর মাঝে অহনা ছুটে এসে জিজ্ঞেস করলো, ভাইয়া, ভাবি কোথায়? ভাবি কি হয়েছে? এই ভাইয়া, কিছু তো বলো। অর্ণব একবার অপারেশন থিয়েটারের দিকে তাকালো, অতবার চোখ নামিয়ে নিল। তারপর সবাইকে ঘটনা খুলে বলল। আশুলতা বেগম মিহি কান্নাকাটি করছেন। আশুলতা বেগম আহাজারি করে বলছেন, সব বিপদ কেন আমার মেয়ের ওপরেই আসে? ও তো কারো কোনো ক্ষতি করেনি। নীলিমা, মেহনাজ বেগম, অহনা মিলে ওনাদের সামলাচ্ছেন। একটু পরে আবির আর আয়ান একসাথে প্রবেশ করলো। দুজনে অফিসে ছিল। আবির সোজা এসে অর্ণবের শার্টের কলার ধরে বলা শুরু করলো, কিরে, কথা দিয়েছিলি না আমার বোনকে সবকিছু থেকে আগলে রাখবি? এই তোর কথার মূল্য? এই তুই আমার বোনকে রক্ষা করেছিস? অর্ণব কোনো উত্তর করলো না। এর মাঝে অপারেশন থিয়েটার থেকে ডক্টর বেরিয়ে এলো। সবে এগিয়ে গেল ডক্টরের কাছে। আবির জিজ্ঞেস করলো, আমার বোন কেমন আছে ডক্টর? ওর কি অবস্থা? ডক্টর তাড়াহুড়া করে বলল, রোগীর অবস্থা তেমন ভালো না, অনেক রক্তক্ষরণ হয়েছে, রক্ত লাগবে, ইমার্জেন্সি এ নেগেটিভ রক্তের ব্যবস্থা করুন। আমার এ নেগেটিভ রক্ত, আমি দিব আমার বোনকে রক্ত। আবির চলে গেল রক্ত দিতে। সবাই করিডোরে বসে আছে। আশুলতা বেগমের অবস্থা ভালো না। আবির রক্ত দেওয়া শেষে বের হয়ে ফের অর্ণবকে জিজ্ঞেস করা শুরু করলো, তুই আমার বোনকে রক্ষা করতে পারলি না? তোকে বিশ্বাস করে তোর হাতে আমার বোনকে তুলে দেওয়াই কি আমার ভুল ছিল? তোর জন্য আজ আমার বোনের এই অবস্থা। আমার বোনটা নিথর হয়ে হসপিটালের বেডে পড়ে আছে। তোর কাছে আমার বোনকে না দিলে আজকে আমার বোনের অবস্থা এমন হতো না। তুই পারিসনি আমার বোনকে রক্ষা করতে। আমি আমার বোনকে আর কখনো তোর হাতে তুলে দেব না, কখনো না। আবির কি বলছে তার ঠিক নেই। অর্ণব একটা কথার প্রতি উত্তরও করলো না। আয়ান আবিরকে সরিয়ে নিয়ে গেল। ঘন্টা খানিকের মাথায় ডক্টর বাইরে এলো। অর্ণব এতক্ষণে মুখ ফুটে জিজ্ঞেস করলো, আমার বউ কেমন আছে ডক্টর? ওর কি অবস্থা? আলহামদুলিল্লাহ, অপারেশন সাকসেসফুল। গুলিটা পিঠে লেগেছে বলে বেশি কিছু হয়নি। আশা করি কয়েক ঘন্টার মাঝেই জ্ঞান ফিরে আসবে। ডক্টর চলে গেল। অর্ণব ধপ করে বসে পড়ল। একটু পরেই অর্ণব পাগলামো শুরু করলো। ও আনায়ার কাছে যাবে। মানা করলেও কে শোনে কার কথা? ও ভিতরে যেয়ে কোনো শব্দ করবে না, চুপচাপ বসে থাকবে। ওর পাগলামো দেখে ডক্টর পারমিশন দিয়ে দিল। অর্ণবকে কেবিনের দরজা ঠেলে ভিতরে প্রবেশ করলো। আনায়ার মনির মুখের দিকে তাকিয়ে বুকে মোচড় দিয়ে উঠল। নিজেকে ব্যর্থ মনে হচ্ছে। আসলেই তো ও ব্যর্থ। আনায়ার জ্ঞান ফিরল অনেক সময় পর। আনায়ার জ্ঞান ফিরতেই অর্ণব আয়নাকে জড়িয়ে সে কি কান্না। আনায়া ব্যাককেলের মতো তাকিয়ে দেখে ছিল মানুষটার বাচ্চাদের মতো কান্না। কেউ যে ওকে হারানোর ভয়ে এতটা কাটতে পারে অর্ণবকে না দেখলে জানতই না। আনায়া মনে মনে ভাবল, এই মানুষটাকে জীবনে না পেলে ভালোবাসার আসল মানেটাই হয়তো জানা হতো না। এভাবে ভালোবাসা যায়? অর্ণবের সাথে আনায়াও কান্না করে দিল। একে একে সবাই আনায়ার সাথে দেখা করে গেল। অর্ণব সবাইকে চলে যেতে বলেছে। আশুলতা বেগম যেতে রাজি হয়নি। নীলিমা আর আশুলতা বেগম রয়ে গেছেন। পরের দিন সকালে অর্ষা এলো দেখা করতে। ও খবর পেয়েছে রাতে। রাতে তো আর আসা সম্ভব না, তাই সকাল হতেই চলে এসেছে। অর্ষা এসে কান্নাকাটি শুরু করেছে। অর্ণব একটু বাইরে গেছে ডক্টরের সাথে কথা বলতে। নীলিমা আর আশুলতা বেগম গেছেন বাড়িতে। তাপস আনায়ের পাশেই ছিল। মেয়েটা আনায়াকে বড় বোনের মতো সম্মান করে। এর মাঝে অর্ণব চলে এলো। আনায়াকে ওষুধ খেতে দিয়ে বলল, ওষুধটা খেয়ে নাও। আনায়ের বাধ্য মেয়ের মতো খেয়ে নিল। কাল থেকে অর্ণব আনায়াকে ছেড়ে একটু সময়ের জন্য নড়েনি। ওষুধ খাওয়ার 5 মিনিটের মাথায় আনায়ার চোখ বুজে আসছে। কড়া ডোজের ওষুধ খাওয়াই ঘুমিয়ে গেল। আনায়া ঘুমিয়ে গেলে অর্ষা বলল, ভাইয়া, আমি তাহলে এখন আসি, আবার বিকেলে এসে ওকে দেখে যাব। অর্ষা বেরিয়ে এলো। ওর সাথে বেরিয়ে এলো তাপস। দুজন পাশাপাশি হাঁটছে। আচমকা তাপস একটু ঝুঁকে অর্ষার কানে কানে ফিসফিস করে বলল, কাঁদলে তোমায় বড্ড বিশ্রী দেখতে লাগে ধনীলঙ্কা। এরপর থেকে আর কাঁদবে না। কথাগুলো বলে পাশ কাটিয়ে চলে গেল। অর্ষা বেককেলের মতো তাপসের যাওয়ার দিকে তাকিয়ে রইল। কেটে গেছে সপ্তাহ খানিক সময়। আনায়া এখন আগে থেকে অনেকটাই সুস্থ। 3 দিনের মাথায় জোর জবস্তি করে বাড়ি চলে এসেছে। ওর নাকি হসপিটালের ফিনাইলের গন্ধ সহ্য হয় না। আবির আনায়াকে ওদের বাড়িতে নিয়ে এসেছে। ওর একটাই কথা, ও আনায়াকে সুস্থ না হওয়া পর্যন্ত কোথাও ছাড়বে না। যতদিন না আনায়া সুস্থ হয় ততদিন এখানেই থাকবে। অর্ণবও দ্বিমত করেনি। আনায়া ঘুমিয়ে আছে। আবির ওর রুমে ঢুকলো। বিছানার পাশে বসে বোনের মাথায় খানিকক্ষণ হাত বুলিয়ে দিল। অতঃপর চুমে এঁকে দিল বোনের কপালে। ওর কত আদরের বোনটা। অর্ণব ব্যালকনি থেকে রুমে এলো।
অর্ণবকে দেখে আবির চলে যেতে নিলে অর্ণব বলে উঠল, সরি। আবির শুনল তবে উত্তর করল না। অর্ণব ফের বলল, কিরে, আমার সাথে কথা বলবি না? আমি মানছি আমার ভুল হয়েছে, আমি তোকে কথা দিয়েও কথা রাখতে পারিনি, তাই বলে তুই আমার সাথে কথা বলাই বন্ধ করে দিবি? আবির এগিয়ে এসে জড়িয়ে ধরে বলল, সরি ইয়ার, সেদিন মাথা গরম থাকায় তোকে উল্টো পাল্টা বলে দিয়েছি, আমায় মাফ করে দিস। আর কেউ না জানুক, আমি তো জানি তুই বনুকে কতটা ভালোবাসিস। আমার ভুল হয়ে গেছে। হয়েছে, আর সরি বলতে হবে না, যা হয়েছে সব ভুলে যা। তুইও। অর্ণব আবির একে অপরের দিকে তাকিয়ে হেসে দিল। অন্ধকারে ঢাকা কক্ষে টিম টিম করে আলো জ্বলছে। ঘর্মাত্মক শরীরে ধপ করে চেয়ারে বসে পড়ল অর্ণব। ওর সামনে পড়ে আছে নিজাম সাহেব। ছেলের বদলা নিতে আনার ওপর গুলি ছোড়েন। এই বয়সে এসে ও হারামিপনা কমেনি। অর্ণবের ইচ্ছে করছে একে জানে মেরে ফেলতে। ছেলেটাকে তো আদমরা করে ছেড়েছিল, একে একেবারে মেরে ফেলতে ইচ্ছে করছে। হুঙ্কার দিয়ে বলল, কি ভেবেছিলি অর্ণব শিকদারের কলেজায় আঘাত করে পার পেয়ে যাবি? পাতালে লুকিয়ে থাকলেও তোকে সেখান থেকে খুঁজে বের করতাম আমি। তোর খুব শখ না অর্ণব শিকদারের প্রাণ সোমরা কেড়ে নেয়ার? আজ আমার হাতে তোর প্রাণ, পারলে নিজেকে বাঁচিয়ে দেখা। অর্ণব হাতে বন্দুক তুলে নিল। নিজাম সাহেবের দুপায়ে গুলি ছুড়ল। গুলির আঘাতে লোকটা চিৎকার করে উঠল। তবে অর্ণবের মনে সামান্য সহানুভূতির ছিটে ফোটাও জেগে উঠল না, উল্টো ওর মনে শান্তি লাগছে। অর্ণব আবার নিজাম সাহেবের দুই হাতের তালুতে গুলি ছুড়ল। তিনি যন্ত্রণায় পুরোনায় আর্তনাদ করে উঠল। অর্ণব উচ্চ স্বরে হেসে উঠল। এবার বন্দুক তাক করলো কপাল বরাবর। একটা গুলি আর শেষ খেলা। অর্ণব ট্রিগার টেনে ধরল, গুলি করতে যাবে এমন সময় তাপস ওকে আটকে দিল। অর্ণব ক্ষুব্ধ চোখে তাকালো ওর দিকে, শক্ত কণ্ঠে বলল, তাপস, সামনে থেকে সর। আইন হাতে তুলে নেবেন না ভাই, ওর শাস্তি আদালত করবে। পুলিশ প্রবেশ করলো সেখানে। তাপস তাদের বলল, নিয়ে যান এই জঘন্য জঞ্জল লোককে। পুলিশ নিজাম সাহেবকে নিয়ে চলে গেল। অর্ণব হাতে থেকে বন্দুক গেলে দপ করে বসে পড়ল। সময় কারোর জন্য অপেক্ষা করে না, বয়ে চলে নিজ গতিতে। আনা এখন প্রায় সুস্থ, হাঁটা চলা সব নিজেই করতে পারে। আনায়া বসে আছে অর্ণবের ব্যালকনিতে। একটু আগে অর্ণব বেরিয়েছে। এতদিন তো ওকে রেখে কোথাও যেতই না, আর গেলেও কাউকে না কাউকে ওর কাছে রেখে যেত, যেন ওর কোনো সমস্যা হয় না। এই কয়েকদিন আনায়া প্রতিটা মুহূর্ত উপলব্ধি করেছে অর্ণবের ভালোবাসার গভীরতা। ও নিঃসন্দেহে নিজেকে এখন ভাগ্যবতী বলতে পারবে, এতে কোনো সন্দেহ নেই। আনায়ার বিরক্ত লাগছে, তাই ভাবলো বই পড়বে। এগিয়ে গেল বুক সেলফের কাছে, বেছে বেছে উপন্যাসের বই বের করলো। কপাল কুচকে নিয়ে বলল, অসভ্য এমপি, প্রেমের উপন্যাসও পড়ে। আনায়া কাউসে বসে বই পড়ছে। 30 পৃষ্ঠায় যে আনায়া খাম পেল। খামটা দেখে ভ্রু কুচকে এলো। এটা আবার কিসের খাম? আনায়া আগ্রহ নিয়ে খামটা খুলল। ভিতরে কিছু ছবি আছে। আনায়া ছবিগুলো বের করলো। ছবিগুলো দেখে ওর মাথা চক্কর দিয়ে উঠল। এগুলো তো ওর ছবি, তাও আবার অনেক আগের। আনায়া যখন ক্লাস 7 কি 8-এ পড়ে তখন কার ছবি? কিন্তু এগুলো অর্ণবের কাছে এলো কিভাবে? আনায়ার মাথা ভর্তি প্রশ্ন কিলবিল করছে, কিন্তু উত্তর দেওয়ার মানুষ এখন নেই। রাতে অর্ণব এসে দেখলো আনায়ার রুমে নেই মানে ব্যালকনিতে আছে, এটা নিশ্চিত। মেয়েটার আর কাজ কি? অর্ণব এগিয়ে গেল ব্যালকনিতে। আনায়া আকাশের দিকে তাকিয়ে আছে। অর্ণব পিছন থেকে আনায়াকে জড়িয়ে ধরল। এ অসুস্থ শরীরে বেলকনিতে কি করছো? আনায়া জবাব দিল না। অর্ণবের দিকে ঘুরে ছবিগুলো সামনে ধরে জিজ্ঞেস করলো, এগুলো কার ছবি, আর মেয়েটাই বা কে? অর্ণব হুট করে আনায়ার এমন গম্ভীর প্রশ্নে ঘাবড়ে গেল। ছবিগুলো হাতে নিয়ে দেখে হেসে দিল। হাসি মুখে বলল, এটা আমার মায়াবতী। তার ছবি আপনার কাছে এলো কি করে? জানতে চাও? হ্যাঁ। তাহলে শোনো। আমি তখন সবে কলেজের গণ্ডি পেরিয়েছি। বন্ধু বান্ধবদের সাথে আড্ডা দিয়েই সময়গুলো ভালোই যাচ্ছিল। এমন একদিন আড্ডা দেওয়ার জন্য এক বন্ধুকে তার বাড়ি থেকে আনতে গেলাম। সময়টা ছিল তপ্ত দুপুরবেলা। তাদের ড্রয়িং রুমে বসে আছি, এমন সময় আমার অপর পাশের সোফায় কেউ ধপ করে বসে পড়ল। শব্দ হওয়ার চোখ তুলে তাকালাম। এই তাকানোই যেন আমার সর্বনাশ ডেকে আনলো। লাল শাড়ি পরা বাচ্চা একটা মেয়ে, সম্ভবত ক্লাস 7-এ পড়ে। গোল গোল মায়াবী চোখ, ফোলা ফোলা গাল, লাল শাড়ি পরায় একদম লাল টুকটুকে বউ লাগছিল। আমি তার দিকে কেবলাকান্তের মতো তাকিয়ে আছি। আমায় এভাবে তাকাতে দেখে মায়াবতী জিজ্ঞেস করলো, তুমি এভাবে আমার দিকে তাকিয়ে আছো কেন? আমি আক্কেলের মতো প্রশ্ন করে বসলাম, আচ্ছা তোমার কি আজ বিয়ে? তুমি এভাবে লাল শাড়ি পরে বউ সেজেছ কেন? মায়াবতী আমার কথায় হেসে দিল। সে হাসি,
সে কি হাসি তার, মাতাল করা হাসি। হাসতে হাসতে বলল, আরে বুদ্ধু, আজকে আমার স্কুলে ডান্স পারফরমেন্স ছিল তাই শাড়ি পরছি। এত বড় হয়েও এটা জানো না? বোকা বোকা। সত্যি আমি সেদিন বোকা বনে গিয়েছিলাম। সেই যে আমি ঘোরের মাঝে হারিয়ে গেলাম, আর ঘোর কাটিয়ে উঠতে পারলাম না। মায়াবতীর মায়া আমার মায়া জালে আটকে ফেললো। ঠিক মতো খেতে পারতাম না, ঘুমাতে পারতাম না। সারাদিন তার মুখটা আমার চোখের সামনে ভেসে উঠত। বন্ধুদের বললে ওরা আমার মজা নিত। হাসতে হাসতে বলল, বন্ধু, তুমি তো ফেসে গেছো, প্রেম রোগ ধরেছে তোমার। আচ্ছা তুমিই বলো, এইটুকুতে কেউ প্রেমে পড়ে? কিন্তু আমি পড়লাম গভীরভাবে। মেয়েটার ভাইকে জানালাম। সে বলল, আগে বড় হ, পড়াশোনা শেষ করে নিজের পায়ে দাঁড়া। তারপর যে যদি বলিস তুই আমার বোনকে ভালোবাসিস, তাহলে তোর সাথে আমার বোনের বিয়ে দিব, না হয় না। তুই আমায় কথা দে, ততদিন তুই আমার মায়াবতীকে দেখে রাখবি, তাকে অন্য ছেলেদের থেকে আগলে রাখবি। সে যেন অন্য ছেলেদের প্রতি আকৃষ্ট না হয় সে খেয়াল রাখবি। প্রমিস কর। প্রমিস। সেদিনের পর আমিও লেগে পড়লাম মায়াবতীকে অর্জন করার লক্ষ্যে। তার কিছুদিন পর স্কলারশিপ নিয়ে দেশের বাইরে চলে গেলাম। মায়াবতীকে রেখে যেতে ইচ্ছে না করলেও আমায় যেতে হলো। মায়াবতীকে রেখে যেতে ইচ্ছে না করলেও আমায় যেতে হলো। তাকে সারা জীবনের জন্য আমার করে পেতে হলে আমায় তো যেতেই হবে। বুকে পাথর চাপা দিয়ে বিদেশে চলে গেলাম। যাওয়ার আগে মায়াবতীর এই ছবিগুলো কালেক্ট করেছিলাম। তাকে সরাসরি তা দেখতে পারি তো কি হয়েছে, ছবিতে তো দেখতে পারবো। বিদেশে এই ছবিগুলোই ছিল আমার একমাত্র সম্বল। অতঃপর সব শেষে মায়াবতী এখন আমার, শুধুই আমার। আনায়ার চোখে পানি, মেয়েটা কান্না করছে। অর্ণবর চোখের পানি মুছে দিয়ে বলল, বোকা মেয়ে, কান্না করছো কেন? আপনি আমাকে এত আগে থেকে ভালোবাসেন আর আমি বুঝতেই পারলাম না। আমি তোমাকে বুঝতে দেইনি, তাই বুঝতে পারোনি। একটু থেমে বলল, ভালোবাসি বউ, অনেক অনেক ভালোবাসি আমার মায়াবতীকে। আনায়া অর্ণবকে শক্ত করে জড়িয়ে ধরল। অর্ণবের বুকে মুখ গুজে বলল, আপনার মায়াবতীও আপনাকে অনেক অনেক ভালোবাসে এমপি সাহেব। স্রোতের গতিতে সময় কেটে যাচ্ছে। সবাই সবার পার্সোনাল জীবনে ব্যস্ত। আনায়ার পড়াশোনা, সংসার, বিকেলে অহনার সাথে আড্ডা, অর্ণবের সাথে খুনসুটি মিলিয়ে দিন ভালোই যাচ্ছে। সামনের মাসে নির্বাচন। অর্ণব নির্বাচনের প্ররোচনায় ব্যস্ত, তবু আনায়াকে সময় দিতে ভুলছে না। একবার ব্যস্ততায় বউ শাশুড়ির বাড়ি গিয়েছে, আর কখনো সুযোগই দিবে না বউকে রাগ করে বাবার বাড়ি যাওয়ার। ইদানিং আনায়ার শরীর ভালো যাচ্ছে না, মাথা ঘুরাচ্ছে, হুটহাট বমি পাচ্ছে, শরীর দরকার। অর্ণব ডক্টরের কাছে নিয়ে যেতে চাইলে আনায়া ইচ্ছা করেই যায়নি, বলেছে এমনি ঠিক হয়ে যাবে। অর্ণব অনেকবার জোরাজোরি করেছে, তবে বারবার আনায়ার চোখের কাছে হেরে গেছে। মেয়েটা ইদানিং বদ্ধ জেদি হয়ে গেছে, কিছু বললে গাল ফুলিয়ে বসে থাকে। অর্ণব তাই বেশি কিছু বলেনি। শুক্রবার দিন হওয়ায় সবাই বাসায় আজকে। অর্ণব, ইমতিয়াজ সাহেব, অহনা সবাই আজকে বাসায়। অর্ণবদের বাড়িতে আয়োজন চলছে। আনাদের বাড়ির সবার আজকে দুপুরে অর্ণবদের বাড়িতে দাওয়াত আছে। মেহনাজ বেগম সহ দুজন সার্ভেন্ট মিলে রান্না করছে। আনাও তাদের সাথে সাহায্য করছে। মেহনাজ বেগম বারবার আনায়াকে আসতে মানা করেছে, কিন্তু কে শোনে কার কথা। মেহনাজ বেগম বললেন, আনায়া, কেটে রাখা সবজির বাটিটা দে তো মা। দাঁড়াও, দিচ্ছি আম্মু। আনায় কেটে রাখা সবজির বাটি মেহনাজ বেগমকে দিবে এমন সময় মাথার চক্কর দিয়ে উঠল। আনায় পড়ে যাওয়ার আগে পাশে থাকা কেবিনেট ধরে দাঁড়িয়ে পড়ল। মেহনাজ বেগম এগিয়ে এসে বললেন, কি রে, কি হলো? খারাপ লাগছে? মাথাটা ঘুরে উঠল। এই জন্যই বলি ঠিক মতো খাবার খা। কিন্তু তুই শুনিস আমার কথা? দাঁড়া, অর্ণবকে বলবো ঘাড়ে ধরে তোকে ডক্টরের কাছে নিয়ে যেতে। 3 দিন ফাঁকিবাজ হয়ে যাচ্ছিস। মেহনাজ বেগম আনায়াকে রুমে পাঠিয়ে দিলেন। অর্ণব ল্যাপটপ কোলে নিয়ে বিছানায় বসে আছে, কি যেন করছে। আনাকে দেখে ভ্রুকুচকে জিজ্ঞেস করলো, কি হলো, চলে এলে যে? রান্না করার শখ এত তাড়াতাড়ি মিটে গেল? আনায়া মুখ ভার করে বলল, আম্মু পাঠিয়ে দিয়েছে। অর্ণব হেসে উঠল, কোলের উপর থেকে ল্যাপটপ সরে রাখলো, এক টানে আনায়াকে নিজের কোলে বসিয়ে নিল। ওর কানে ফিসফিস করে বলল, আম্মুও বুঝে গেছে ছেলে বাসায় আছে, তাই বৌমার ছেলের কাছাকাছি থাকার দরকার। না হয় এই জীবনেও নাতি নাতনির মুখ দেখতে পারবে না। কিন্তু আফসোস, তুমি বুঝলে না মেয়ে, তুমি বুঝলে না। অর্ণবের বেশরম কথাবার্তায় আনার গা জ্বলে উঠল। এই লোকটার যত অসভ্য কথাবার্তা, লাগাম ছাড়া বেটা মানুষ। আনা অর্ণবের বুকে চাপড় দিয়ে বলল,
অসভ্য কথাবার্তা না বলে হয় না? অর্ণব অবাক ভঙ্গিমায় বলল। আমি কোথায় কখন অসভ্য কথা বললাম? মাত্র কি বললেন? বললাম ইচ্ছে করছে। অর্ণব আনায়ার কানে কানে কিছু একটা বলল। আনায় লজ্জায় লাল হয়ে গেল। ওর কান দিয়ে গরম ধোঁয়া বের হচ্ছে। মৃদু স্বরে বলল, অসভ্য পুরুষ। আমি যদি অসভ্যই হতাম তাহলে এতদিনে তোমার কোলে অন্তত 4-5 জন থাকতো। এভাবে ছাড়া হাতে পায়ে ঘুরে বেড়াতে পারতে না। তবে খুব শীঘ্রই ব্যবস্থা করছি। ওয়েট। আজকের গল্পটি তো এখানেই শেষ। মাফিয়া যখন রোমান্টিক, গল্পটি শুনবেন না? তাহলে ওয়েট কেন? আগে কমেন্ট বক্স ফলো করে চ্যানেল লিংকে ক্লিক করে আকাশ স্টোরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসুন। আনা কি বলবে ভেবে পাচ্ছে না। বেশরম লোকটার মুখে তো বিন্দু মাত্র লাগাম নেই, উল্টো ওকে লজ্জা পেতে হচ্ছে। আনায় মনে মনে অর্ণবকে ডিটারজেন্ট ছাড়াই ধুয়ে ফেলছে। সবাই একসাথে খেতে বসেছে। আনায় বসতে না চাইলেও মেহনাজ বেগম ওকে জোর করে বসিয়ে দিয়েছে। আনায় খাবার নিয়ে নড়াচড়া করছে, খাচ্ছে না। পাশ থেকে অর্ণব বলে উঠল, কি হলো, খাচ্ছ না কেন? কোনো সমস্যা? আনায় একবার সবার দিকে তাকালো। মিহি আর ওহনা দুই বজ্জাত ওদের দিকে তাকিয়ে মিটিমিটি হাসছে। আনায় মাথা নাড়ে নাকচ করলো। গা কেমন গোলাচ্ছে, খেতে ইচ্ছে করছে না। খাবার থেকেও কেমন গন্ধ আসছে। আনা তাও জোর করে কয়েক লোকমা মুখে দিল। সবাই খাবার খাচ্ছে। আনা চেয়ার ছেড়ে উঠে পড়ল। মুখ চেপে এগিয়ে গেল ডাইনিং রুমের পাশের ওয়াশরুমে। গড়গড় করে বমি করে দিল। আনায়াকে উঠে যেতে দেখে অর্ণব ওর পিছু পিছু গেল। ওয়াশরুমে পা রাখতেই খেয়াল করলো আনায়া বেসিনে বমি করছে। অর্ণব এগিয়ে গিয়ে আনায়াকে ধরল। মেয়েটা অনর্গল বমি করে যাচ্ছে। অর্ণব আনায়াকে নিজের সাথে মিশিয়ে দাঁড় করালো। পিঠে হাত বুলিয়ে দিচ্ছে। যা খেয়েছে সব বমি করে শান্ত হলো আনায়া। ক্লান্ত শরীর নিতে পড়েছে। অর্ণব পানি ছেড়ে হাত ধুয়ে নিল। এক ঝটকায় কোলে তুলে নিল আনায়াকে। ওয়াশরুম থেকে বেরিয়ে ওকে যেতে নিলে মেহনাজ বেগম এগিয়ে এসে জিজ্ঞেস করলো, আনায়ার কি হয়েছে? তুই ওকে নিয়ে কোথায় যাচ্ছিস? মেয়েটা তো কিছু খেলো না। তোমার আদরের বৌমা বমি করে যা পেটে ছিল সব ফেলেছে। কদিন ধরে শরীর ভালো না। ডক্টরের কাছে নিয়ে যেতে চাইলে সে যাবে না। এখন বমি করে ঢলে পড়ছে। আমি ওকে রুমে নিয়ে যাচ্ছি। তাপসকে বলল, ডক্টর আঙ্কেলকে ফোন করে আসতে বলো। জি ভাই। অর্ণব আনায়াকে নিয়ে চলে গেল। আনায়া বিছানায় শুয়ে আছে। আশরাতা বেগম, মেহনাজ বেগম, নীলিমা আনায়ার পাশে বসে আছে। অর্ণব পায়চারি করে যাচ্ছে। আনায়ার মুখ মলিন হয়ে গেছে। কিছুক্ষণের মাঝে ডক্টর চলে এলো। ডক্টর আনায়ার চেক আপ করছে। অর্ণব চিন্তিত মুখে ডক্টরের দিকে তাকিয়ে আছে। ডক্টরের মুখ গম্ভীর। কোনো সমস্যা আঙ্কেল? বড় কিছু হয়েছে কি? ডক্টর মেহনাজ বেগমের উদ্দেশ্য বলল, মিসেস শিকদার, মিষ্টির ব্যবস্থা করুন। পাশে দাঁড়ানো অহনা জিজ্ঞেস করে বসলো, আঙ্কেল মিষ্টি কেন? ভাবির কি সুগার ফল করেছে? অহনার বোকা কোথায়, ঘরে থাকা সবাই হেসে দিল। ডক্টর হাসতে হাসতে বলল, বোকা মেয়ে, তুমি ফুফি হতে চলেছো। সবাই অর্ণব আনায়াকে অভিনন্দন জানিয়ে চলে গেল। ওদের একা ছেড়ে দিল। শিকদার বাড়িতে খুশির বন্যা। পরিবারের নতুন সদস্য আসছে বলে কথা। ইমতিয়াজ সাহেব পারে না পুরো এলাকা মিষ্টিতে ভরিয়ে ফেলেন। আনায়া নত মুখে বসে আছে। ওর সামনে অর্ণব বসে। আনায়ার লজ্জা, শোক, কান্না সব মিলে মিশ্র অনুভূতি হচ্ছে। তবে অর্ণব নির্বাক ভঙ্গিতে বসে আছে। ওকে এভাবে বসতে থাকতে দেখে আনায়ার চিন্তা হলো, অর্ণব কি তাহলে খুশি হয়নি? আনায়া ভয় ভয় কণ্ঠে জিজ্ঞেস করলো, এমপি সাহেব, আপনি কি খুশি হননি? রাগ করেছেন আমার উপর? আনায়ার কথায় অর্ণবের ধ্যান ভাঙলো। জিজ্ঞেস করলো, কিছু বললে? আনায়া পুনরায় একই কথা বলল। অর্ণব ভ্রু কুচকে জিজ্ঞেস করলো, তোমার এমনটা কেন মনে হলো? এই যে তখন থেকে আপনি মুখটা কেমন গম্ভীর করে রেখেছেন। মুখে হাসি নেই। অর্ণব আনায়ার চোখে চোখ রাখলো। অতঃপর বলা শুরু করলো, তুমি জানো না আজকে আমি কতটা খুশি? আমি তোমাকে বলে বোঝাতে পারবো না তার আগমনে আমি কতটা খুশি হয়েছি। আমি তো বিশ্বাসই করতে পারছিলাম না এতক্ষণ। তাই ওভাবে বসেছিলাম। তুমি আমার জীবনের একমাত্র পূর্ণতা বউ। তুমি আমাকে আমার জীবনের সবচেয়ে সুখকর অনুভূতিটা দিয়েছো। ছোট ছোট পায়ে সে আমার কাছে এগিয়ে আসবে। তার ছোট ছোট হাত পা, ছোট্ট শরীর, ভাবলেই মনে হয় সুখ এসে দোলা দেয়। আলতো কণ্ঠে আমাকে বাবা বলে ডাকবে, এগুলো ভাবতেই আমার চোখে অশ্রু এসে ধরা দেয়। তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এই সুখের সাথে পরিচয় করানোর জন্য। ভালোবাসি বউ, অনেক অনেক ভালোবাসি তোমাকে। অর্ণব আনায়াকে জড়িয়ে ধরলো। আনায়া অর্ণবের পিঠে হাত রাখলো। জড়িয়ে ধরে বলল, অসভ্য পুরুষ। কেটে গেছে 5টা বছর। শিকদার বাড়ির ড্রয়িং রুম জুড়ে দৌড় দৌড়ে করছে ছোট্ট এক রাজকুমার। মুখে লেগে আছে তার খিলখিল হাসি। হাসির ঝলকে সবাই তার দিকে তাকিয়ে আছে। আনায়া ছেলের পিছু পিছু খাবার নিয়ে ঘুরছে। বাড়িতে ভর্তি মেহমান গিজগিজ করছে। তাদের ভিড়ে ছেলে দৌড়ে চলেছে। আনায়ার নাজেহাল অবস্থা।
রাজপুত্র দৌড়াচ্ছে, এমন সময় কেউ আলতো হাতে তাকে কোলে তুলে নিল। আনায়া ছেলের পিছু যেতে গিয়ে থেমে গেল। আপনার আসার সময় হলো, এই ধরুন খাবার, আর ছেলে তো আপনার কোলেই আছে, এখন বসে বসে ছেলেকে খাওয়ান। তুমি কোথায় যাচ্ছ? আমি খাওয়াতে পারবো না, আমার মেলা কাজ পড়ে আছে, আমি যাচ্ছি। আনায়া খাবার অর্ণবের হাতে ধরিয়ে দিয়ে চলে গেল। অর্ণব বেচারা ফেসে গেছে, ছেলের দিকে তাকিয়ে ঠোঁট উল্টালো। অর্ণবের ভঙ্গিমা দেখে ছেলের কি হাসি। অর্ণব তাকিয়ে রইল মিষ্টি সেই হাসির পানে। ছেলেটা দুষ্টর মতো হলেও দেখতে একদম মায়ের মতো হয়েছে, মায়াবী, একদম মায়ের মতো গোলগাল চোখ, ফোলা ফোলা গাল, মায়াবী চোখ। অর্ণব ছেলেকে খাওয়াতে বসে পড়ল। শিকদার বাড়ি সেজে উঠেছে বিভিন্ন রঙে। অর্ণব শিকদারের ছোট বোনের বিয়ে বলে কথা, সাজ না হলে চলে। আনা এদিক সেদিক ছুটে ছুটি করছে, একমাত্র ননদের বিয়ে। অহনা আবার বায়না ধরেছে আনায়া ছাড়া কারো হাতে সে সাজবে না। আনায়া শাড়ির আঁচলে হাত মুছতে মুছতে বলল, অহনা, তুমি তো মেকআপ আর্টিস্টের কাছে সাজতে পারতে। উহুম, আমি তোমার হাতেই সাজবো। তুমি তোমার ভাইয়ের মন মতো করে সাজিয়ে দিবে, না হলে খব্বিশ লোকটার আবার পছন্দ হবে না, বলবে এত মেকআপ করেছো কেন। আনায়া মস্করা করে বলল, পেতনি সাজিয়ে দেয়। দাও, হার্ট অ্যাটাক করলে তোমার ভাই করবে, আমার কি। তবে রে বিচ্ছু মেয়ে। আনায়া অহনা দুজনে হেসে দিল। দুজন ননদ ভাবি না যেন দুই বোন। আনায়া অহনাকে সাজাচ্ছে, এমন সময় জিয়া কোলে করে অর্ককে নিয়ে এলো। আনায়া অর্ণবের ছেলে অয়ন শিকদার অর্ক। অর্ক হাত বাড়িয়ে দিল অহনার কাছে যাওয়ার জন্য। অহনা অর্ককে কোলে নিয়ে গালে চুমু খেল। অর্ক চোখ বড় বড় করে অহনার দিকে তাকিয়ে আছে। কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, মাম্মা দেখো মামুনিকে কত সুন্দর লাগছে, একদম বউ বউ লাগছে। মামুনি তো বউই, তোমার মামুর বউ। একটু পর মামু এসে মামুনিকে নিয়ে যাবে। আনায়ার কথা শুনে অর্ক গহনার গলা জড়িয়ে ধরে বলল, উফ না, আমার মামুনিকে কেউ নিতে পারবে না, মামুও নিতে দেবে না। মামু তো তাহলে কান্না করবে আব্বাজান। মামু কান্না করলে আমার চকলেট থেকে ওকে একটা চকলেট দিয়ে দিব, তাও আমরা মামুনিকে দিব না। অর্কর কথা শুনে রুমে থাকা সবাই হেসে দিল। আনায়া আর কি বলবে, ও অহনাকে সাজাতে মন দিল। অর্ক অহনার কোলে বসে আছে। আনায়া কত করে বলল অহনার কোল থেকে নামতে। ছেলের এক কথা, সে তার মামুনিকে ছেড়ে কোথাও যাবে না। অহনাও বাধা দিল। অর্ক হঠাৎ প্রশ্ন করে বসলো, মাম্মা আমার বউ কবে হবে? আমার বউ কি মামুনির মতো লাল টুকটুকে বউ হবে? আনার ছেলের কথা শুনে হতবাক। এইটুকু ছেলে এরকম পাকা পাকা বলছে, ভাবা যায়। রুমে আবার হাসির রোল পড়ে গেল। আনায়া ছেলেকে ধমকি দিয়ে বলল, চুপচাপ বসে থাকো, না হয় পাপার কাছে যাও, মামুনিকে জ্বালিও না তো। অর্ক চুপ হয়ে গেল। আনায়া অহনাকে সাজানো শেষ হলে চলে গেল। কিছুক্ষণ পর আনায়াদের বাড়ির সবাই চলে এসেছে। অর্ণব আনায়া তাদের আপ্যায়নে ব্যস্ত। নিজেরা হয় তেমন ঝামেলা হয়নি। অর্ষা এসেছে বউ সাজে অহনাকে দেখতে। ওর খুব ইচ্ছে ছিল আবির ভাইয়ের বউ রূপে নিজেকে দেখার, তবে সে সুযোগ তো হয়নি। কিন্তু আবির ভাইয়ের বউকে দেখার সুযোগ হাত ছাড়া করবে না। অহনাকে দেখতে পুরো পুতুল পুতুল লাগছে। মেয়েটা অসম্ভব সৌন্দর্যের অধিকারী। অর্ষার তেমন কোনো অনুভূতি হলো না। এখন সে অন্য কারোর স্ত্রী। মানুষটা নিজের সব বস্ত্র উজাড় করে ওকে ভালোবাসে। অর্ষার সেদিনকার কথাটা মনে পড়ে গেল। অর্ষা নিজের বাড়িতে পাত্ররূপে তাপসকে দেখে অবাক হয়েছিল। অবাকের চরম পর্যায়ে পৌঁছে গেছে। ওদের আলাদা কথা বলতে দিলে তাপস সোজা হাঁটু করে বসে পড়েছিল, হাত বাড়িয়ে দিয়ে বলেছিল, কখনো তোমার সাথে ঝগড়া করতে করতে তোমায় ভালোবেসে ফেলেছি আমি নিজেও জানি না। তোমায় ছাড়া আর কিছুই ভালো লাগে না। বেহায়া মন সব জায়গায় তোমায় খুঁজে বেড়াই। তুমি কি আমার হবে ধনীলঙ্কা? অর্ষার সেদিনের কথা ভেবে হাসি পায়। তাপসের ভিত চাহনি। সেদিনের পর মানুষটা নিজের ভালোবাসায় মরিয়ে রেখেছে ওকে। অর্ষার এখন আর কোনো আফসোস নেই কেন আবির ভাই ওকে ভালোবাসেনি। আবির ভাই ওকে ভালোবাসলে পাগলের মতো ভালোবাসায় মানুষটাকে ওর পাওয়াই হতো না। অর্ষা হেসে অহনার দিকে এগিয়ে গেল। দুজন হেসে হেসে কথা বলছে। অহনা আবিরের বিয়ে পড়ানো শেষ। আবির তাকিয়ে আছে অহনার দিকে। অহনার কোলে বসা অর্ক। ও কিছুতে ওর মামনিকে ছাড়বে না। আবির অহনার কপালে উষ্ঠ ছুঁয়ে দিল। অহনা লাজুক হাসলো। অর্ক ঠোঁট উল্টে বলল, মামু তুমি মামুনিকে পাপ্পা দিলে, আমাকে দিলে না? অর্কর কথায় সবাই হেসে দিল। আবির অর্কর কপালেও চুমু দিল। আস্তে আস্তে করে বলল, আজকে অন্তত আমার মান সম্মান না ডুবালেই পারতিস বাপ। অর্ক কি বুঝলো কে জানে, খিলখিল করে হেসে উঠল। অবশেষে পূর্ণতা পেল আরো একখান জুটি। আবিরের মনে পড়ে গেল সেদিনের কথা। অর্ক যেদিন জন্ম হলো সবাই হসপিটালে করিডোরে দাঁড়িয়ে। একজন নার্স সাফেদ রঙা দেওয়ালে মুড়িয়ে রাজপুত্রকে এনে অর্ণবের কোলে দিল। সবার মাঝে খুশি বন্যা বইছে। অহনা রাজপুত্রটাকে কোলে নিয়ে ওর কাছে এলো। পাশে
দাঁড়িয়ে ফিসফিস করে বলল, আমারও এমন একটা রাজপুত্র চাই। আবির সেদিন হ্যাঁ বোধক জবাব দিয়েছিল। এখন বুঝতে পারছে সেদিন হ্যাঁটা না বললেই হতো। অর্কর মতো ছেলে হলে ওর মান সম্মান ধুলে গড়াগড়ি খাবে, এতে কোনো সন্দেহ নেই। অনার বিদায় শেষে অর্ণব ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। সেই কখন থেকে একই ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। আনায়া অর্ককে কোলে নিয়ে এগিয়ে গেল। রাত হয়েছে, পুরো বাড়ি নীরব। অর্ক বাবাকে দেখে তার কোলে ঝাঁপিয়ে পড়ল। আনায়া অর্ণবের কাঁধে মাথা রেখে বলল, মন খারাপ? অর্ণব মাথা নেড়ে নাকচ করল। মৃদু কণ্ঠে বলল, খারাপ লাগছে, বড্ড আদরের বোন ছিল আমার। বিদায় দিতে একটু কষ্ট তো লাগবেই, বাট সমস্যা নেই, অভ্যাস হয়ে যাবে। তিনজনে নিশ্চুপ। আনায়া তাকিয়ে আছে আকাশের দিকে। আকাশে থালার ন্যায় চাঁদ উঠেছে। নীরবতার মাঝে অর্ক বলে উঠল, পাপ্পা, মামুর মতো আমিও বিয়ে করব। ছেলের কথা শুনে অর্ণব আনায়া চমকিত হয়ে ছেলের দিকে তাকালো। অর্ণব কোনো উত্তর দিল না। অর্ক ফের বলে উঠল, পাপ্পা, ও পাপ্পা, বলো না আমি বিয়ে করব কবে? মামুর মতো আমিও বিয়ে করব পাপ্পা, আমিও বিয়ে করব। অর্কর সে কি কান্না। অর্ণব অসহায় চোখে আনায়ের দিকে তাকিয়ে আছে। আনায়া হাসছে। হাসতে হাসতে ওর পেটে খিল ধরে গেছে, তাও হাসি থামার নাম নেই। হাসতে হাসতে বলল, যেমন অসভ্য বাপ তেমন তার ছেলে। আনায়া হেসে যাচ্ছে। অর্ণব এক দৃষ্টিতে তাকিয়ে আছে ওর মায়াবতীর দিকে। এই মেয়েটার মাঝেও হারিয়ে যায় সব সময়। মেয়েটার হাসিতে থমকে যায় ওর হৃদস্পন্দন। অর্ণব ঘরের মাঝে বলে উঠল, মায়াবতী। একসাথে দুইবার প্রতিধ্বনি হলো শব্দটা। অর্ণব আনায়াকে অবাক চোখে তাকালো ছেলের পানে। অর্ক অর্ণবের সাথে কথা বলছে। তিনজনে এক অপরের দিকে তাকিয়ে হেসে দিল। এদের দেখে এক লহমায় যে কেউ বলে দিবে সুখী পরিবার। অবশেষে সুখে থাকুক ভালোবাসা, সুখে থাকুক ভালোবাসার মানুষগুলো।